আচ্ছা, আজকে আমরা বিবি কুন্ডুর কত ৫ নম্বর মডেল সেট, তাই তো? ৫ নম্বর মডেল সেট করব। সেটা আমাদের বিবি কুন্ডুর পেজ নাম্বার কত আছে? 349। ঠিক আছে? ৫ নম্বর মডেল সেট বিবি কুন্ডুর কত নম্বর পেজ? 349। হুম। দেখ, তোদেরকে সবাইকে বলেছি যেমন কোয়েশ্চেন পরীক্ষায় যাই কঠিন দিক না কেন, ২ টো কোয়েশ্চেন তোর থিওরি রেডি করবি। ২ টো চ্যাপ্টারের থিওরি রেডি করবি। বারবার বলেছি শেয়ার আর ক্যাশ ফ্লো। এই ২ টো চ্যাপ্টারের থিওরি ভালো করে রেডি করবি। ঠিক আছে তো? আর যারা বারবার বলছে অঙ্কে উইক, কনফিডেন্স লো, যাদের কনফিডেন্স লো বা অঙ্কে উইক বলতে পারিস, মানে এই অঙ্ক পারবো কি পারবো না, তারা অবশ্যই অত ভাবতে হবে না। শেয়ার আর ক্যাশ ফ্লো থিওরি লিখে দিবি। শেয়ার আর ক্যাশ ফ্লো থিওরি লিখে দিবি। এখন দিয়ে রেডি রাখবি থিওরি। থিওরি এখন দিয়ে রেডি রাখবি। যা, যা থিওরি বলেছে। ঠিক আছে তো? যেমন এখানে ক্যাশ ফ্লো দিয়ে ১০ এর দাগের অঙ্কটা, এবং আমার পার্সোনাল সাজেশন, আমার মতো বলে ক্যাশ ফ্লো করার দরকার কি দরকার আছে? ক্যাশ ফ্লো থিওরি লিখে দিবি। ঠিক আছে তো? ক্যাশ ফ্লো থিওরি লিখে দিবি। তো এখানে দেখ ১০ এর দাগের অঙ্কটা ক্যাশ ফ্লোটা কি বলেছে আমি করিয়ে দিচ্ছি সামনে বসে। ঠিক আছে তো? কিন্তু ক্যাশ ফ্লোর অঙ্ক কেন করাচ্ছি? কিন্তু থিওরি আছে না, তুই অঙ্ক করতে পারবি। মানে কনসেপ্ট থাকলে। তো এই ১০ এর দাগে যে অঙ্কটা দিয়েছি ক্যাশ ফ্লো, বাট ফাইনাল পরীক্ষায় এই প্যাটার্নে কিন্তু কোয়েশ্চেন সেট হবে না ক্যাশ ফ্লোর। ক্যাশ ফ্লোর প্যাটার্নটা একটু আলাদা হবে। যেটা আমি কালকের ক্লাসেও করালাম। কি বলছে? ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2024। আচ্ছা, তাহলে প্রথমে লিখবো কি? প্রথমে লিখবো ইন দ্য বুকস অফ, লেখ ইন দ্য বুকস অফ দি ডট 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 দেবো। তার নিচে লিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ব্র্যাকেটে লিখতে হয় কি? AS3। তার নিচে লিখবো কি? ফর দ্য ইয়ার এন্ডেড। এগুলো সব লিখতে হবে। মানে এমনিও তোরা একটু দেখিস বাড়িতে যখন ক্যাশ ফ্লো করছিস না, মোটামুটি কতক্ষণ লাগছে, একটা ৬ নম্বরের জন্য কতক্ষণ লাগছে এটাও তোকে দেখতে হবে না? এবং তার বদলে একটা থিওরি লিখতে কতক্ষণ লাগছে ৬ নম্বরের জন্য, ভালো করে প্রপারলি লিখতে, এটাও তোকে মাথায় রাখতে হবে। কি বললাম? বুঝতে পারলি তো ব্যাপারটা? কারণ এটা তোকে টাইম ম্যানেজমেন্টও খুব জরুরি। টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট তোকে করতে হবে। কতটা টাইম লাগছে এটা তোকে দেখতে হবে কিন্তু। এটা মাথায় রাখবি। ফর দ্য ইয়ার এন্ডের কত বলে? ৩১/১২/২৪। হুম। ৩১/১২/২৪। কি লিখবো প্রথমে? এ দিয়ে লেখ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথমে কি লিখতাম? PBT, প্রফিট বিফোর ট্যাক্স। কত হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স? দেখতে হবে একটা করে। দেখ, প্রফিট বিফোর ট্যাক্স বলতে এখানে কি লিখবো? ওয়ার্কিংস করতে হবে, হ্যাঁ? একটু ভালো করে দেখে নে। প্রফিট ছিল ৬০,০০০, হলো ১,০০,০০০, মানে ৪০,০০০ টাকা নেট প্রফিট। ডিভিডেন্ড আছে, ট্যাক্স আছে, ঠিক আছে? রিজার্ভ সব আছে। সবকিছু পয়েন্ট আছে এই অঙ্কের। ওয়ার্কিংসটা কর। ওয়ার্কিংসে কি লিখবি? পিবিটি। পিবিটি দিয়ে কি লিখতাম বল? প্রথমে নেট প্রফিট। নেট প্রফিট ৬০,০০০ ছিল, ১,০০,০০০ হলো। কত হলো? ৪০,০০০ টাকা নেট প্রফিট। এর সাথে কি যোগ করতে শিখেছি বল? ট্রান্সফার টু রিজার্ভ। তো দেখ একটা করে দেখ, ট্রান্সফার টু রিজার্ভ কত ছিল? রিজার্ভ ১৫,০০০ টাকা ছিল, ২০,০০০ টাকা হলো। কত টাকা বাড়লো? ৫,০০০ টাকা। এই যাদের কনফিডেন্স লো বা কোনো অঙ্ক করতে পারছিস না, তাই তো? কোনো অঙ্ক পাচ্ছিস, তাহলে এই যেই অঙ্কগুলো করাচ্ছি এটা দরকার তো। যেই অঙ্কটা করাচ্ছি, মানে তোদের উচিতটা কি? যেই পেজগুলো করাচ্ছি সেই পেজের অঙ্কগুলো বাড়িতে গিয়ে করা। না দেখে করতে পারছিস তো? এইটা কিন্তু করা, কিন্তু সেটা তোরা করিস না।
তোরা কি করলি? এই পেজের অঙ্কটা শেষ হলো, তো চলো পরের দিন চলে আসবো যে আমার অন্য কোচিংয়ে পড়া আছে। এখন আমার বাংলা পড়া আছে, বাংলাটাই পড়তে বসি। আমার ইংলিশ পড়া আছে, ইংলিশটা নিয়ে পড়তে বসি। আমার বিজনেস টেস্ট পড়া আছে, বিজনেস নিয়ে পড়তে বসি। আমার ল পড়া আছে, ল নিয়ে পড়তে বসি। আমার ইকোনমিক্স পড়া আছে, ইকোনমিক্স পড়তে, আরে ওরকম করলে তো হবে না। যেটা করলি, আজ যেটা করলি সেটা করতে হবে বাড়িতে গিয়ে, না করলে হবে না। এই তো আমি এটা বেসিক, এটা ফান্ডামেন্টাল, এটা মানে এডুকেশনের ফান্ডামেন্টাল রুলই হচ্ছে এটা। এটা করতে হয়। যারা ক্রিকেট খেলে তো স্যার যখন প্র্যাকটিস করে ওটা তো বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতে হবে। নাহলে ও কি করে ওই শট খেলতে পারবে? তো মেইন ব্যাপার বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে। না করলে হবে না। রিজার্ভ হলো। তারপর কি লিখবো? শিখিয়েছিলাম ডিভিডেন্ড। ডিভিডেন্ডটা কোনটা নিতে বলেছিলাম? ডিভিডেন্ড সবসময় কারেন্ট ইয়ার নিতে হয়। কারেন্ট ইয়ারে ডিভিডেন্ড নিতে হয়, কারেন্ট ইয়ারে ট্যাক্স নিতে হয়। তো কারেন্ট ইয়ারে ডিভিডেন্ড কত আছে এখানে? ৳25,000 লেখ। লেখ প্রপোজড ডিভিডেন্ড। যোগ দিয়ে লেখ প্রপোজড ডিভিডেন্ড। কত টাকা বললাম বল? ৳25,000। আর কি লিখবো? প্রভিশন ফর ট্যাক্স। এর বাইরে কিচ্ছু আসে না পিবিটিতে। কত টাকা প্রভিশন ফর ট্যাক্স? কত বলেছে? ৳12,000। কত হচ্ছে? 40 + 45, 45 আর 12 হচ্ছে তোর 57, 45 আর 12 হচ্ছে 57, 57 আর 25 কত হচ্ছে কর? 57 আর 62, 82 তাই তো? 82,000 হয়ে গেল পিবিটি। আমরা এটা হয়ে গেলে কি করবো বলতো? এই 10 টা মডেল সেট হয়ে গেলে অ্যাকাউন্টস এর ওই পেছনের সাজেশনটা দিয়েছে না? সাজেশনটাই করে দেবো সবকটা। সাজেশন অঙ্কগুলো করিয়ে দেবো। তোদের কি বলেছি তোরা স্কুলগুলো নিজেরা করবি। কোনো অঙ্ক আটকাবে সেই অঙ্ক আমি করাবো। ঠিক আছে? করতে তো তোদের হবে। আর যারা একটু উইক, আমি এত বেশি করতে চাই না, তারা ইয়ারের অঙ্ক ভালো করে ফোকাস করিস। ইয়ারের অঙ্ক প্রতিদিন একটা করে ইয়ার ধরে প্র্যাকটিস করিস পরীক্ষার হলে গিয়ে। ওরকম ধরনের অঙ্কই দেবে তো। কনফিডেন্স থাকাটা খুব জরুরি, কনফিডেন্স। তোকে বারবার বলছি। ৳৮২,০০০ হয়ে গেল। এর সাথে যোগ করব কি? নন ক্যাশ নন অপারেটিং এক্সপেন্সেস। আমরা জানি নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে কি আসবে। এখানটায় ব্যালেন্স শিটের দিকে তোরা প্রত্যেকে তাকা। এখানে কি আসতে পারে নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে? একটাই তো আইটেম আছে দেখ। তোরা দেখতে পাচ্ছিস একটাই আইটেম। কি আছে একটা আইটেম? গুডউইল। কি লিখবি? অ্যামortization অফ গুডউইল ৳৫,০০০। লিখ অ্যামortization অফ গুডউইল ৫,০০০। তাহলে ৮২ আর ৫ যোগ করে কত হলো? ৳৮৭,০০০। এটাকে কি বলে? অপারেটিং প্রফিট। হয়ে গেল? তো কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি গুলো করতে থাকি আমরা। দেখি এখানে ইনভেন্টরি হচ্ছে কারেন্ট অ্যাসেটস। ৪২ ছিল ৩৫, মানে ইনভেন্টরি কমেছে, মানে প্লাস হবে। ডেটার্স, এটাও কারেন্ট অ্যাসেট। ডেটার্স বেড়েছে মানে মাইনাস হবে। বিল রিসিভেবল, ঠিক আছে? এটা বেড়েছে, মাইনাস হবে। ঠিক আছে? তাহলে একটা সাইড করি আগে। ইনভেন্টরি কি হয়েছে? ইনভেন্টরিটা হচ্ছে তোর না কমেছে। ইনভেন্টরি কমেছে, প্লাস। কমেছে মানে প্লাস। তাহলে যোগ দিয়ে লিখবো কি? ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। লিখবো ইনভেন্টরি। কত টাকা ছিল? ৳৭,০০০। ৮৭ আর ৭ যোগ করে হলো ৳৯৪,০০০। এবার যোগ দিয়ে লিখবো ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। প্রথমে লিখবো ডেটার্স। ডেটার্স কত ছিল? ৩৫ আর ৪১ মানে ৳৬,০০০। আর বিল রিসিভেবল কত ছিল? বিল রিসিভেবল ১০ ছিল, ১৮ হলো মানে ৳৮,০০০। ৬ আর ৮ কত? ৳১৪,০০০। ৯৪ থেকে ১৪ বাদ দিয়ে ওখানেই রাখবি, বাইরে পাঠাবি না কিন্তু, হ্যাঁ? ওখানেই রাখবি, কারণ একটা ট্যাক্স আছে। ৯৪ থেকে ১৪ বাদ দিলে কত হলো? ৳৮০,০০০। ঠিক আছে? এটাই নরমালি হতো। নরমাল প্রতিটা অঙ্কে এটাই হতো, ৳৮০,০০০। এই যে ৳৮০,০০০ তোর যদি মনে হয় কিছু লিখতে চাস, অনেকে লেখেই। ৳৮০,০০০ দিয়ে যেটা বেরোয় তাকে কি বলে জানিস তো? লিখতে পারিস বা মনে রাখতে না পারলে লিখলে এটাকে বলে ক্যাশ
জেনারেটেড ফ্রম অপারেশনস। কি বলে এটাকে? ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। কি বললাম বুঝতে পারলি? ও কারেন্ট লায়াবিলিটি ছিল না এখনো? আমি কারেন্ট অ্যাসেট গুলো করলাম। সরি মিস্টেক। কারেন্ট লায়াবিলিটি গুলো নেওয়া হয়নি। কারেন্ট লায়াবিলিটির মধ্যে দুটো আছে, ক্রেডিটার্স 13 ছিল 9 হয়েছে, মানে ক্রেডিটার্স কমছে, কমলে কি হবে? মাইনাস। আর বিল পেবেল 4 ছিল 7 হয়েছে, বাড়ছে মানে প্লাস। তাহলে প্রথমে লেখ ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। প্রথমে লেখ ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। কি হবে? বিল পেবেল, তাই তো? 3,000 টাকা, 83,000 টাকা হলো। আর ক্রেডিটার্স 4,000 টাকা। তাহলে কি লিখবো? মাইনাস ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। কি লিখবো? ক্রেডিটার্স। 83 থেকে 4 বাদ দিলে কত হলো? 79,000 টাকা। ঠিক আছে? 79,000 টাকা। ঠিক আছে তো? 79। আর এটা তো তোদের মুখস্থ মতন হয়ে গেছে। মানে কারেন্ট অ্যাসেট বাড়লে কি করতে হয়, কারেন্ট অ্যাসেট কমলে কি করতে হয়। একবার তো এমসি শর্ট কোশ্চেনও দিয়ে দিয়েছিল, তাই না? এগুলো জেনেও রাখতে হবে তোদের। 79,000 টাকা হয়ে গেল। এটাকে বলে কি? এটাকে লেখ ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস। লেখ যেটা বেরোলো তাকে বলে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস। ঠিক আছে? এটাকে বলে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস। বুঝিস তো? লাইক ক্যাশ জেনারেট ফ্রম অপারেশন। এর থেকে কি করতে হবে? ট্যাক্স পেডটা বাদ দিতে হয়। ট্যাক্স পেড, অন্য কিছু না, অনলি ট্যাক্স পেড। ঠিক আছে? দেখ ট্যাক্স পেড কত ছিল অঙ্কে। দেখ আমরা কি বলেছিলাম, জেনারেলি কি হয়, ট্যাক্সের টাকাটা আগের বছরের টাকাটা পে করা হয়, আগের বছরের টাকাটা পে করা হয়। ঠিক আছে? কি বললাম? ট্যাক্সের কোন টাকাটা পে করব? কোন টাকাটা? এখানে 8 ছিল 12 ছিল। দেখ 8,000 টাকা হচ্ছে আগের বছরের ট্যাক্স, যেটা এই বছর পে করতে হয়, আগের বছরের টাকাটাই পে করতে হয়। তাহলে এখানে 8,000 টাকা হবে। তাহলে ৭৯ থেকে ৮ বাদ দিয়ে কত হলো? ৭১,০০০ টাকা। দেখ অ্যান্সার পুরো মিলে গেছে। অপারেটিং একটু ৭১,০০০ টাকা মিলে গেছে। ক্যাশ ফ্লো করতে গেলে কি বলতো, অপারেটিংটা সবচেয়ে বড় হয়, বাকিগুলো তো ২ লাইন করে থাকে। ফাইন্যান্সের ২ টো আইটেম থাকে আর ইনভেস্টিং এর ১ টা আইটেম থাকে। বি দিয়ে লিখব কি? ক্যাশ ফ্লো ফ্রম ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কি লিখলাম? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ কি লিখব প্রথমে? জানিস তো একটাই তো আইটেম আসবে, তো বলেই দিলাম, কোনো সন্দেহ নেই। একটাই, সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেটস। ৯০ ছিল ১,৩০,০০০ হলো, মানে কত বাড়ছে? ৪০,০০০ টাকা বাড়ছে। তাহলে কি লিখবি? পারচেস অফ ফিক্সড অ্যাসেট ৪০,০০০। এখন ঠিক মনে পড়ছে না এটা কোন ইয়ারে এসছে কিনা। আচ্ছা সি দিয়ে লিখবো কি? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং এর মধ্যে কি আসবে? বুঝেই গেছি, শেয়ার ক্যাপিটাল ৯০ ছিল ১,০০,০০০ হলো, তাহলে কত হবে? ১০,০০০ টাকা লিখবি। ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল ১০,০০০ টাকা। লিখ ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল ১০,০০০। আর কি ছিল পয়েন্ট? একটাই ছিল ডিভিডেন্ড। দেখ ডিভিডেন্ড, দেখ ডিভিডেন্ড একটা ২০ ছিল, একটা ২৫ ছিল। ২৫ এর কাজ তো হয়ে গেছে, ২৫ এর কাজ তো হয়ে গেছে। বাকি রইল কত? ২০,০০০ টাকা। মানে আগের বছরের ডিভিডেন্ডটা পে করে দিতে হয়। তো ডিভিডেন্ড পে করব কত টাকা? ২০,০০০ টাকা। ২০,০০০ টাকা। লেখ মাইনাস দিলে ডিভিডেন্ড পেড ২০,০০০ টাকা।
মিলে গেছে। যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে, 21,000 টাকা। যেটা বেরোলো তাকে বলা হয় নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। সে যোগ করতে হবে ওপেনিং ক্যাশ ছিল অঙ্কে, দেখতো ওপেনিং ক্যাশ কত ছিল, মানে ওপেনিং ক্যাশ অ্যাট ব্যাংক ছিল 3,000 টাকা। ওপেনিং ক্যাশ অ্যাট ব্যাংক ছিল 3,000 টাকা। অ্যান্সার মিলে দেখ ওদের সঙ্গে, যেটা বেরোলো তাকে বলে ক্লোজিং ক্যাশ অ্যাট ব্যাংক। হয়ে গেল, পরে শেষ। এর সঙ্গে অরে কি দিয়েছিল দেখ, অঙ্কটা করতে দেখ, আমি তো বারবার বলছি অঙ্ক করতে প্রচুর সময় লাগছে না। এর সঙ্গে অরে থিওরি দিয়েছিল কি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সঙ্গে ক্যাশ বুকের পার্থক্য লেখো। তারপর বলেছিল কি হোয়াট ইজ অপারেটিং অ্যাক্টিভিটিস, ওই যে হোয়াট ইজ ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এটা যেহেতু মডেল পেপার, ইচ্ছা করে এতগুলো ভ্যারাইটিস টাইপ কোশ্চেন সেট করে রেখেছে, পরীক্ষা এতগুলো কোশ্চেন থাকবে না, ঠিক আছে। ও একটাই কোশ্চেন দেবে, ধর দিয়ে দিল, কেমন দেবে পরীক্ষা এরকম দেবে, বলবে হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তার সঙ্গে লিখে দেবে যে ডিফারেন্স বিটুইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যান্ড ক্যাশ বুক। বা লিখলো হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, বললো যে ইম্পর্টেন্স অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্টস। এরকম ভাবে কোশ্চেন দেবে 2+4, ঠিক আছে, এরকমই কোশ্চেন দেবে পরীক্ষায়। বা আদারওয়াইজ এমন দিতে পারে হোয়াট ইজ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তার সঙ্গে 4টে পয়েন্ট দিয়ে দিল কোনটা কোন অ্যাক্টিভিটিস। একদম এরকম দেবে কোশ্চেন, ঠিক আছে তো। ও তোকে এরকম মডেল দিয়েছে, কোশ্চেন দিয়েছে কি, বলছে তুমি এইগুলো রেডি রাখো, এই জন্য এরকম দিয়েছে মডেল পেপার। এটা হয়ে গেলার পর, মোটামুটি সব হয়ে যাওয়ার পর, ফেব্রুয়ারি মাসে আমি একটা মডেল পেপার লঞ্চ করবো, একটাই, মানে একটাই কোশ্চেন লঞ্চ করবো, মানে বুঝলি, একটাই কোশ্চেন লঞ্চ করবো, একটাই পেপার, মানে ওটা ফাইনাল সাজেশন থাকবে। ধর প্রতিটা চ্যাপ্টার থেকে দুটো দুটো করে অঙ্ক আমি বাজবো, দুটো দুটো করে অঙ্ক বাজবো, দুটো করে অঙ্ক বাজবো, দুটো করে অঙ্ক বাজবো। আচ্ছা দেখ, এবার দেখ 9 এর দাগের অঙ্ক, একটা রেশিওর অঙ্ক দিয়েছে, একটা রেশিওর অঙ্ক দিয়েছে। কি বলছে, কারেন্ট ক্যালকুলেট কারেন্ট অ্যাসেটস এন্ড স্টক ফ্রম দ্য ফলোইং ডেটা, ঠিক আছে। তাহলে কি বলছে অঙ্কে, বলছে কারেন্ট রেশিও বলছে 7:4, লিকুইড রেশিও বলছে 4:5, ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে 3,00,000 টাকা, ঠিক আছে তো, ওয়ার্কিং ক্যাপিটাল বলছে 3,00,000 টাকা। তো একদম নর্মাল অঙ্ক, ইজি অঙ্ক এটা। তাহলে চ, আর রেশিওর অঙ্ক কিন্তু তুই দেখ, তুই যেমন কি বল ক্যাশ ফ্লো চ্যাপ্টার অঙ্ক তুই অ্যাভয়েড করলেও তুই থিওরি দিয়ে মেকআপ হয়ে যাবে, স্যার রেশিওর সঙ্গে তো থিওরি মেকআপ হয়ে যাবে। আমি বললাম রেশিওর অঙ্ক অবশ্যই করি, বারবার করি, কেন জানিস তো, সে পরীক্ষার হলে কর বা না কর পরের কথা, রেশিওর অঙ্ক বাড়িতে ভালো করে প্র্যাকটিস করিস, কারণ রেশিও থেকে এমসিকিউ হয়, প্রচুর এমসিকিউ হয়। তুই অঙ্ক ভালো করে না জানিস তাহলে এমসিকিউ করতে পারবি, এটা তো শিওর। অঙ্ক তোকে ভালো জানতে হবে, এটুকু মাথায় রাখতে হবে। তো দেখ কারেন্ট রেশিও 7:4, চলে আয়। দাগ নাম্বার কত বলতো একটু? কারেন্ট রেশিও বের করার ফর্মুলা CA/CL, 7:4 মানে 7/4, ঠিক আছে। CA/CL, তাহলে কি হচ্ছে, তাহলে কত হচ্ছে বল, যদি ভেঙে ভেঙে করিস, স্যার 4CA = 7CL, হ্যাঁ কি না, ঠিক আছে। তাহলে CA = কি হবে, 7CL/4, ঠিক। এটা তো কোনো ব্যাপার না, এটা ছোটবেলায় অ্যালজেব্রা করি, আমি অ্যালজেব্রা করলাম, নরমাল অ্যালজেব্রা করলাম। অ্যালজেব্রাও বলে না, এটা নরমাল একটা বেসিক ম্যাথমেটিক্স করলাম। ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি, CA - CL। দেখ কোশ্চেনে দেখ ওয়ার্কিং ক্যাপিটাল বলেছিল, কত বলেছিল, 3,00,000। 3,00,000। আর সি এর ভ্যালু কত লিখলাম, বল সি এর ভ্যালু কত, 7CL, লেখ 7CL/4 -CL। তারপর কি হচ্ছে, নরমাল অঙ্ক, একদম নরমাল অঙ্ক। তাহলে কি হচ্ছে, 7CL, এলসিএম করো, 7CL - 4CL/4, তারপর লিখবো 3,00,000 = 3CL/4। এই অঙ্কটা 2 লাইনের অঙ্ক, ঠিক আছে তো। এবার তোর কথাটা বুঝতে পারবি, তার জন্য 2 লাইনে না করে আমি ভেবে ভেবে করে দিলাম, ভেবে ভেবে করলাম, দেখ পুরো ভেবে ভেবে করলাম, একটা লাইনও স্টেপ জাম্প করিনি, ঠিক আছে। এবার বল তারপর কি হবে, স্যার 12,00,000
বজ্র গুণন করলাম ইকুয়াল টু 3CL, তাহলে CL কত হবে 4 লাখ, CL 4 লাখ, নর্মাল অঙ্ক করলাম। ঠিক আছে, CL 4 লাখ বেরিয়ে গেল, হয়েছে তো? CL 4 লাখ হয়ে গেল, তাহলে CL যদি 4 লাখ হয় তাহলে CA কত? নিচে লেখ CA ইকুয়াল টু কি বের করেছিলাম আমরা 7CL/4, তাহলে 7 ইন্টু 4 লাখ বাই 4 মানে কত হচ্ছে 7 লাখ। CL সব বেরিয়ে গেল। আর কি করতে বলেছিল ওরা? ওরা বলেছিল তোকে স্টক বের করতে হবে, স্টক, লিকুইড রেশিও বের করতে হবে, লিকুইড রেশিও লেখ, লিকুইড রেশিও নিচে লেখ লিকুইড রেশিও। ফর্মুলা কি জানি আমরা, কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। লিকুইড রেশিও কত বলেছিল অঙ্কে কোশ্চেন পর? Liquid ratio 4:5. 4:5 মানে 4/5। কারেন্ট অ্যাসেট 7 লাখ মাইনাস স্টক, আর কারেন্ট লাইবিলিটি কত বের করেছিলাম আমরা বল? কারেন্ট লাইবিলিটি 4 লাখ। বজ্র গুণন করবো, আমরা করেছি আগে ম্যাথামেটিক্স। বজ্র গুণন 4-এর সঙ্গে 4 লাখ গুণ করলে 16 লাখ, 7 লাখের সঙ্গে 5 গুণ করলে 35 লাখ মাইনাস 5 স্টক। এবার 35 লাখ থেকে 16 লাখ বাদ দিলে কত হয় বল? 19 লাখ হয় তো, বুঝতে পারছি না মাইনাস কেন করলাম, সাইড চেঞ্জ করলে মাইনাস হয় কি রে? 19 লাখ মাইনাস 5 স্টক মাইনাস মাইনাস কেটে গেল। 19 লাখকে 5 দিয়ে ভাগ কর, 19 লাখকে 5 দিয়ে ভাগ কর, করে দেখতো ওদের সঙ্গে কি অ্যান্সার মিললো। অ্যান্সার গুলো দেখে নে, দেখ কত হচ্ছে স্টক 19 লাখকে 5 দিয়ে ভাগ করে, কি রে? 19 লাখকে 5 দিয়ে ভাগ কর, কত হচ্ছে বলতো? হ্যাঁ, তাহলে অ্যান্সার মিলে গেছে। সোজা অঙ্ক ছিল, এরকম অঙ্ক তো পরীক্ষা আসতে পারে। অঙ্কটার মধ্যে বিন্দু মাত্র কঠিন ছিল না, বিন্দু মাত্র কঠিন ছিল না। হ্যাঁ, বুঝলি তো? হয়তো তুই তোর ইয়ারে যেমন অঙ্ক সেরকম অঙ্ক ইয়ারে এসছে বা বইটা আছে, ওর হয়তো এই রেশিওটা এরকম ছিল না, শুধু অঙ্ক পুরো সেম। আমি কি বলছি, অঙ্ক পুরো সেমই আসবে, শুধু জাস্ট ফিগার গুলো ঘুরিয়ে দেয়, ফিগারটা ঘুরিয়ে দিয়ে দেয়। এরকম অঙ্ক করা ছিল তো আগে, আগে কিন্তু এরকম অঙ্ক অনেক করা আছে, কিন্তু ফিগার গুলো এরকম ছিল না, ফিগারটা এরকম আছে। ঠিক আছে তো? আচ্ছা, আশা করি বুঝতে পারি। রেশিওর অঙ্কটা দেখ, এই অঙ্কটাই পরীক্ষায়, এরকম অঙ্কই কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। বারবার বলছি এরকম অঙ্ক এমসিকিউ আসতে পারে, কিন্তু ওকে এরকম দেবে এমসিকিউ, শুনছিস তো? ও তোকে এমসিকিউ দিতে বললো কারেন্ট রেশিও 7:4, শুনছিস? করেছিলাম কারেন্ট রেশিও 7:4, ওয়ার্কিং ক্যাপিটাল 3 লাখ টাকা, বলছে বলো কারেন্ট অ্যাসেট কত হবে? এমসিকিউ। বা বললো কারেন্ট লাইবিলিটি কত? এমসিকিউ। এরকম এমসিকিউ থাকতে পারে, কিন্তু এই জন্য তোকে অঙ্কটাও ভালো করে প্রিপারেশন রাখতে হবে। এর সঙ্গে অনেক কি থিওরি দেওয়া হয়েছে, বলতে স্টেট 4 অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে আর্থিক বিবরণী বিশ্লেষণের 4টি উদ্দেশ্য লেখো। ঠিক আছে, 4টি উদ্দেশ্য। আচ্ছা, এবার কি বলেছে? অ্যাডমিশনের অঙ্ক। ঠিক আছে, অ্যাডমিশনের অঙ্ক দেখি, অ্যাডমিশন অঙ্কটা করি। 8 নম্বর অঙ্কটা, এটা কি বড় তাই তো? 10 নম্বরের অঙ্ক দিয়েছে, সোজাই দিয়েছে তাই না? অঙ্কটা সোজাই দিয়েছে রে, দেখ অঙ্কটার মধ্যে এমন কিছু পয়েন্ট ছিল না। ঠিক আছে তো? দাগ কাট। দাগ নাম্বার কত অঙ্কের বল অ্যাডমিশনের? 8 নম্বর। দেখ তোরা যেটা বারবার ভুল করছিস, প্রত্যেককে বলছি অঙ্ক করার সময় ওপরে কি লিখতে হবে এইগুলো কিন্তু ভালো করে দেখিস, লেখালেখি গুলো যেন ভুল না হয়, লেখালেখি গুলো ঠিক রাখতে হবে। ঠিক আছে? আর এখন যা সময় চলে এসছে, এখন প্রতিটা অঙ্কে লিখবি, টাইম লাগুক কিন্তু প্রতিটা অঙ্কে লিখবি। কারণ কি, ভুল হয়ে যায় না তোদের, ভুলভাল লিখে রাখিস। আমি খাতা চেক করতে গিয়েও দেখলাম অনেকে অনেক জায়গায় ভুল লিখে রেখেছি। ঠিক আছে তো? তো সেইগুলো একটু দেখবি। প্রথমে লিখতে হয় কি, ইন দ্য বুকস অফ, মাস্ট লিখতেই হবে ইন দ্য বুকস অফ। কি লিখবি? এতগুলো লোকের নাম লিখতে না পারলেও কোনো সমস্যা নেই, লিখে দিবি ফার্ম। এতগুলো লোকের নাম লিখতে পারলি না তুই, ফার্ম লিখে দে। তারপর কি লিখছি দেখ, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কি লিখলাম বল? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা কিন্তু পুরো লিখতে হবে।
এদিকে লিখবো ক্রেডিট, এদিকে লিখবো ডেবিট। ডেবিট ক্রেডিট লিখে দিলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তার নিচে লিখবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনারদের নাম কি কি ছিল বল? এ বি দুজন মিলে বিজনেস করছিল, নতুন পার্টনার এসে তার নাম কি? সি। এ বি সি। এ বি সি। এদিকে লিখবো ক্রেডিট, এদিকে লিখবো ডেবিট। লাস্ট হচ্ছে ব্যালেন্স শিট। As on. Liabilities rupees, assets rupees। কত ছিল ব্যালেন্স শিটের ডেটটা দেখ। আচ্ছা দেখে নিই আমাদের অ্যাডমিশনের ডেটটা কবে বলেছিল। 1/4/24। অ্যাডমিশন ডেট বলেছিল 1/4/24। 1/4/24। এবার এক একটা করে আমরা দেখি যেভাবে আমরা করতাম। প্রথমে আমরা লাইবিলিটি সাইডে দেখি। ক্যাপিটাল ছিল 1,00,000 আর 80,000। তাহলে লিখে দে ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল লেখ, বাই ব্যালেন্স বিডি বলে লেখ। 1,00,000 আর 80,000। নেক্সট পয়েন্টে চলে আয়। রিজার্ভ 25,000 টাকা। রিজার্ভের টাকাটা কি করতে হয়? পার্টনারদের মধ্যে ভাগ করতে হয়। প্রসেস ভুল তোর অঙ্কের, তোর প্রসেস ভুল। দেখ আমি কিভাবে অঙ্ক করছি, দেখ ভালো করে দেখেছিস তো আমি কিভাবে অঙ্ক করছি। দেখ আমি কিভাবে অঙ্ক করলাম। আমি প্রথমে একটা সাইড থেকে ধরে ধরে গেলাম। বললাম বুঝলি না, তুই কি করিস, তুই প্রথমে ব্যালেন্স মানে তুই আগে অ্যাসেট সাইডটা নামিয়ে নিলি তো। ও ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যাসেট সাইড নামালে হলো না, অ্যাসেট সাইডে যে অ্যাডজাস্টমেন্ট গুলো করলি সঙ্গে রিভ্যালুয়েশন ওঠাতে হবে, সঙ্গে সঙ্গে করতে হবে। না না ওরম নিয়ম না, সঙ্গে সঙ্গে, কারণ একটা আইটেম মিস হয়ে যেতে পারে, ওখান থেকে একটা আইটেম মিস হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে করতে হয়, তো প্রচুর টাইম লাগে, প্রচুর টাইম লাগে। দেখ আমার তো টাইম লাগবে না। অ্যাকচুয়ালি যত লেভেলের কঠিন অঙ্ক দিক আমাদের অ্যাডমিশন করতে কতক্ষণ লাগে? তো 8 থেকে 10 মিনিট লাগা উচিত, ঠিক আছে তো। তো ওই লেভেলে করতে হবে। এই তোদের যা অঙ্ক দেবে 10 মিনিটে নামাতে পারবি, যে প্রসেসটা বলেছি 10 মিনিটে নেমে যাবে। তো প্রসেসটা এটা বলেছি। যে দেখ হয়ে গেল 25,000 টাকা রিজার্ভ। রিজার্ভের টাকাটা কি করতে হবে? পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে। কত টাকা ছিল? পার্টনারদের মধ্যে ভাগ করো, ওল্ড রেশিও 3:2। তা 25,000 3:2 করলে কত? 15,000 10 ঠিক আছে তো। তাহলে লেখ, কি লিখবো? সঙ্গে সঙ্গে বাই রিজার্ভ লিখবো 15,000 আর 10,000। 15,000 10,000। নেক্সট কি বলেছিল? এইটা বলতে হবে ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ। লাইনের মানে শিখেছিলাম ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ মানে ওয়ার্কারদের যে ক্ষতি হতে পারে, কোন রকমের কোনো ওয়ার্কারদের ক্ষতি হতে পারে, তার জন্য একটা ফান্ড তৈরি করে রাখা হয়েছে, এটাকে বলে ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ। ঠিক আছে, এখান থেকে টাকাটা বের করে কি পারপাসে ইউজ করা যাবে? ওয়ার্কারদের দিতে হবে, ওয়ার্কারদের ক্ষতিপূরণ করা যাবে, ঠিক আছে তো। 15,000 টাকা এই ফান্ডে রাখা ছিল, কিন্তু নিচে একটা অ্যাডজাস্টমেন্ট, লাস্ট অ্যাডজাস্টমেন্ট বলেছে ওয়ার্কার কম্পেনসেশন ডিমান্ড ইজ পেবেল 12,000 টাকা। মানে স্যার কিছুই না, 15,000 টাকা ফান্ড তৈরি করা ছিল, তার মধ্যে ওয়ার্কাররা ডিমান্ড করবে কত? ফিউচারে 12,000 টাকা ডিমান্ড করবে। তাহলে ডিমান্ড করবে না কত? 3,000 টাকা। যারা ডিমান্ড করবে সেই টাকাটা কাদের টাকা? পার্টনারদের পাওনা 3,000 টাকা। এই কোন পার্টনারদের টাকা? এটা এ আর বি। তা 3,000 টাকা এ আর বি এর মধ্যে ভাগ করে দে, হয়ে গেল, হয়ে গেল। কি বুঝতে পারলে? কত সুন্দর ইজি জিনিস হয়ে গেল। ব্যালেন্স শিটে কি শো করতে হবে? হ্যাঁ করতে তো হবে। এখানে লিখবো বাই WCF মানে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, লিখলাম 3,000 টাকা। রেশিও কি ছিল? 3:2 মানে 1800-1200 করে দে। 1800-1200। তাহলে বল 15,000 টাকার মধ্যে কত টাকা ভাগ করলি? 3,000 টাকা ভাগ করলি, ভাগ করিনি কত? 12,000 টাকা। এই 12,000 টাকা কি হবে? এটা ওয়ার্কারদের দিতে হবে। এটা হচ্ছে আমার লাইবিলিটি। ব্যালেন্সের লাইবিলিটি সাইডে লেখ 12,000 টাকা।
ব্যালেন্সের লাইব্রেরি সাইড লেখ ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ কত টাকা বললাম? 12,000 টাকা। কেইটার্স কোনো অ্যাডজাস্টমেন্ট আছে না স্যার? কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তাহলে কেইটার্স লেখ 20,000 টাকা লাইবিলিটি সাইডে। আমার কি ছিল? বিলস পেবেল কত ছিল? লাইব্রেরি সাইড লেখ 10,000 টাকা। দেখি আমাদের লাইব্রেরি সাইড খতম হয়ে গেল। অ্যাসেট সাইডে চলে এক একটা করে। বিল্ডিং অ্যাসেটে লেখ বিল্ডিং 80,000 টাকা ছিল। 80,000 টাকা তো ছিল বিল্ডিং, ইনার লিখবো। এবার অ্যাডজাস্টমেন্ট কি বলেছে খুব ভালো করে পড়তে হবে। আন্ডার ভ্যালুড বাই 10,000। আন্ডার ভ্যালু মানে কি? আন্ডার ভ্যালু মানে জানিস কি? আন্ডার ভ্যালু দেখ, আন্ডার ভ্যালু আর ডিক্রিজ দুটো মানে আলাদা। ডিক্রিজ মানে কি? মাইনাস করতাম, কমাচ্ছিলাম। আন্ডার ভ্যালুড মানে তুই ভ্যালুটা আন্ডার দেখিয়েছিস, আন্ডার মানে কম দেখিয়েছিস। তাহলে কি করতে হবে? কম দেখিয়েছিস তাহলে কি করতে হবে? বাড়াতে হবে। তার মানে যোগ করতে হবে 10,000 টাকা। যোগ করতে হবে 10,000 টাকা। এটা মজা লাগতো অঙ্কটায়, ওরা দিল এই কোশ্চেনে এইটুক দেওয়া উচিত ছিল, তাহলে আরো মজা লাগতো অঙ্কটা করে। আন্ডার ভ্যালুড বাই 10,000 না দিয়ে বলতো আন্ডার ভ্যালুড বাই 10%, আরো মজা লাগতো। ঠিক আছে তো? মজা লাগতো তখন, বুঝলি? পার্সেন্টেজ দিয়ে দিলে মজা হতো। ঠিক আছে তো? এরকম অঙ্ক পার্সেন্টেজ দেওয়া করেছিলাম, প্রথম ক্লাসেই করেছিলাম। আন্ডার ভ্যালু আমার যত মনে হচ্ছে আন্ডার ভ্যালুড বাই 25%, এরকম ছিল। আন্ডার ভ্যালুড বাই 25% দেখবি লেখা ছিল 25%। তুই প্রথম ক্লাস থোড়াই করেছিস? প্রথম ক্লাস, আমি একদম অ্যাডমিশনের প্রথম ক্লাস করানোর কথা বলছি। আচ্ছা, আন্ডার ভ্যালুড বাই 10,000, ঠিক আছে, এটা বলে দিলাম, এটা বুঝিয়ে দিলাম। এটা কখনো যদি পার্সেন্টেজ পাস, যদি ভুলে যাস আমাকে বলবি, আমি বলে দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি করতে হবে? ইনক্রিজ লেখ, অসুবিধা নেই, কোনো ব্যাপার না। 80 আর 10 যোগ করে কত হলো? 90,000 টাকা। সেই 10,000 টাকার রিভ্যালুয়েশন কেইটা লিখবি। কি লিখবো? বাই বিল্ডিং বলে 10,000 টাকা। আচ্ছা, বাই বিল্ডিং অ্যাকাউন্ট। এবার কি বলেছে? কি লিখলাম বলে? আমার বিল্ডিং। এর প্ল্যান বলেছে 50,000 টাকা, এখন স্যার 43,000 টাকা হয়েছে। লেখ প্ল্যান 50,000 টাকা, 43 হয়েছে মানে 7,000 টাকা কমে গেছে। মাইনাস ডিক্রিজ। তাহলে অ্যাসেট কমে যাওয়া মানে, অ্যাসেট কমে যাওয়া মানে কি? রিভ্যালুয়েশনের ডেবিটে। কি লিখবো? টু প্ল্যান্ট কত টাকা? 7,000 টাকা। টু প্ল্যান্ট অ্যাকাউন্ট লেখ। এই অঙ্কটা কিন্তু কঠিন ছিল, বল অঙ্কটা কঠিন ছিল? ঠিক আছে, নন ঠিকঠাক অঙ্ক, অঙ্কটা দেখ ঠিকঠাক অঙ্ক, দেখ অঙ্কটা ঠিকঠাক অঙ্ক। ফার্নিচার 30,000 টাকা। তাহলে 30,000 টাকা ফার্নিচার, কোনো অ্যাডজাস্টমেন্ট আছে না স্যার? কোনো অ্যাডজাস্টমেন্ট, ডাইরেক্ট বসিয়ে দিয়ে ফার্নিচার 30,000 টাকা। ডেটার্স কালকে যেটা পেলাম মনে পড়ে? কালকে যেটা পেয়েছিলাম ডেটার্স, অ্যাসেটে ছিল 32,000 টাকা, মনে পড়ছে তো? মানে এই অঙ্কটার রেসপেক্টে বোঝানোর চেষ্টা করছি। কালকে যে কোশ্চেন করালাম, ডেটার্স 32,000 টাকা অ্যাসেট সাইডে ছিল, আর প্রভিশন এখানে কি অ্যাসেট সাইডে মাইনাস করা যেত? ওটা কোন দিক ছিল? লাইব্রেরি সাইডে ছিল। তো ওরকমও থাকতে পারে, কালকে এটা করালাম। তো এখানে ডেটার্স 32 আর প্রভিশন কত ছিল? 2,000 টাকা। তো দেখ এখানে অ্যাডজাস্টমেন্ট বলেছে ডেটার্সের কিছু? হ্যাঁ স্যার, 3,000 টাকা ব্যাড ডেট বলেছে। 3,000 টাকা কি বলছে? তার মধ্যে 3,000 টাকা প্রুভড অ্যাজ ব্যাড। ঠিক আছে, তাহলে কর। ব্যাড ডেট বলেছে, তাহলে কি করবি? তাহলে বল 32,000 টাকা থেকে তোর ওরা বলে দিয়েছে যে তোকে ব্যাড ডেট হচ্ছে কত? ডেটার্স এর মধ্যে 3,000 টাকা ব্যাড ডেট। 32 থেকে 3 বাদ দে। ডেটার্স লেখ 32,000, তার থেকে 3,000 টাকা ব্যাড ডেট বাদ দে। তো 32 থেকে 3 বাদ দিলে কত হলো? 29,000 টাকা। তোকে দেখাতে হবে 3,000 টাকা, তুই দেখিয়েছিলি কত? 2,000 টাকা। তাহলে কত টাকা দেখাতে হবে?
1,000 টাকা দেখাতে হবে। ঠিক আছে? তাহলে কি হবে? রিভার্সন ডেবিটে লেখ 1,000 টাকা। টু পিবিডি, টু পিবিডি অ্যাকাউন্ট, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট। নেক্সট। আর কিছু? স্যার ব্যাংক তো পরে করা যাবে। আচ্ছা লিখে রাখ না ব্যাংক, পরে করবো কেন? লিখেই রাখি সঙ্গে, সঙ্গে। ব্যাংক 20,000 টাকা। লেখ অ্যাসেটে লেখ ব্যাংক কত? এভাবে লিখবি ব্যাংক। ইনারে লিখবি, হ্যাঁ? ইনারে লিখবি ব্যাংক 20,000 টাকা ইনারে লেখ, হ্যাঁ? ব্যাংক ইনারে কত আছে? স্টকটা বাকি আছে। স্যার স্টক বাকি আছে। স্টক বাকি ছিল। স্টকের অ্যাডজাস্টমেন্টও ছিল না? হুম। মিস করে গেলাম কেন? স্টক 40,000 টাকা, চল। ব্যাংকটা পরে লিখি। স্টকের অ্যাডজাস্টমেন্ট ছিল, ওটা মিস করে গেছি। স্টক 40,000 টাকা ছিল, তাই তো? স্টক 40,000 টাকা ছিল। 5% রিডিউস বলেছে। মাইনাস দিলে রিডিউস 5%। 2,000 টাকা। 4 5 20, 2,000 টাকা। বাদ দিয়ে হচ্ছে 38,000। তাহলে রিভার্স ডেবিটে লেখ টু স্টক 2,000 টাকা। এইটা। আর কি ছিল? ব্যাংকে লেখ 20,000 টাকা। অ্যাসেটে লেখ ব্যাংকে লেখ, অ্যাসেট সাইডে ব্যাংকে লেখ। ইনারে লিখবি 20,000 টাকা, হ্যাঁ? ইনারে লিখবি 20,000 টাকা। আমি কি বলেছিলাম? আগে কালকে অঙ্ক করার সময় একটা কথা বারবার বলেছিলাম, মেলাবো আগে নয়। আগে কিন্তু মেলাবো নয়। পুরো পোস্টিং করবো তারপর কি মেলাবো। আগে মেলাবো না যে না স্যার ডিভিশন হয়ে গেছে, ডিভিশন মিলিয়ে নিই। নষ্ট করবো না, মানে সময় নষ্ট হবে। একবারে সব করে নিয়ে তারপর মেলাবো। একবারে করে নিয়ে তারপর মেলাবো। দেখ আমাদের অ্যাডজাস্টমেন্ট কি হয়েছে দেখ। A হয়ে গেছে, B হয়ে গেছে, C হয়ে গেছে, D হয়ে গেছে। F হয়ে গেছে। শুধু একটাই অ্যাডজাস্টমেন্ট বাকি আছে। করে নেবো তারপর মেলাবো। তাড়াতাড়ি হবে। আর এই অঙ্কটা ধরে দিয়েছে। স্যার এরকম অঙ্ক পরীক্ষায় আসতে পারে? হ্যাঁ আসতেই পারে, ধরে নিন এরকম অঙ্ক আসতেই পারে। নরমাল অঙ্ক, একদম নরমাল অঙ্ক। এটা অঙ্কের মধ্যে কোনো বিন্দুমাত্র কোনো কঠিন ছিল না। একদম নরমাল অঙ্ক দিয়েছে। এইচএসে দিতেই পারে এরকম টাইপের অঙ্ক। ঠিক আছে তো? তো দেখ না, এখানে কোনো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট নেই। ঠিক আছে? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট নেই। তো বলছে সি ব্রিং 60,000 ইজ ক্যাপিটাল, মানে ব্যবসার নতুন পার্টনার 60,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে। তাহলে বল, এটা তো জানি, সেটা বলা উচিত। ব্যবসার পার্টনার 60,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, নতুন পার্টনার। ক্যাপিটাল নিয়ে আসলে কি হয়? ব্যাংকের ব্যালেন্স বাড়বে। এই যে ব্যাংক লিখেছিলাম, ব্যাংকের সঙ্গে যোগ করবে কি? অ্যামাউন্ট ব্রট ইন। কি লিখবি? কি লিখবি? অ্যামাউন্ট ব্রট ইন। কত? 60,000 টাকা। সঙ্গে, সঙ্গে আরেকটা পোস্টিং কি শিখিয়েছিলাম বল? স্যার সি টাকা নিয়ে আসলে সির ক্যাপিটাল বাড়বে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখ বাই ব্যাংক অ্যাকাউন্ট। কি লিখবি? বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে লিখবি অ্যামাউন্ট ব্রট ইন। বলে সির ঘরে লিখবো 60,000 টাকা। হয়ে গেল? ঠিক আছে? নেক্সট। আর কি বলেছে? অ্যান্ড নেসেসারি অ্যামাউন্ট অফ প্রিমিয়াম ফর গুডউইল। এই হিডেন গুডউইল দিয়ে দিয়েছে এখানে। এই অঙ্কে হিডেন গুডউইল দিয়ে দিয়েছে। কি বললাম? হিডেন গুডউইল দিয়ে দিয়েছে। তাহলে হিডেন গুডউইল তো জানিস? মনে আছে হিডেন গুডউইল কিভাবে করতে হয়? আমি বলি অঙ্কটার মধ্যে বিবি কোণের ব্যাপারে এতটা সোজা দিয়ে দিল, অঙ্কটা নরমাল অঙ্ক লাগছে। হিডেন গুডউইল দিয়েছে। হিডেন গুডউইল শিখিয়েছিলাম, মনে করার চেষ্টা কর। আমাদের যে বই দিয়েছিলাম, বইয়ের মধ্যেও লেখা ছিল হিডেন গুডউইল কি করে বের করতে হয়। কি লেখা ছিল? টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম মাইনাস অল পার্টনার ক্যাপিটাল, মাইনাস অল পার্টনার ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম মাইনাস অল পার্টনার ক্যাপিটাল। টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম কত হবে? চ ওয়ার্কিংস কর। তাই বলি এত সোজা দিয়ে দিল অঙ্কটা। লেখ। আমি লিখি ওয়ার্কিংস এর নাম লিখবি গুডউইল অফ দ্য ফার্ম। গুডউইল অফ দ্য ফার্ম। কি লিখবি? এটা বের কর ফর্মুলা। টোটাল ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম। তাহলে কি করে হবে? নতুন পার্টনার ক্যাপিটাল কত ছিল বল? 60,000 টাকা। আর শেয়ার কত ছিল? নতুন পার্টনার শেয়ার বল 1/5। তাহলে এমনি বলার চেষ্টা কর 1/5 যদি 60,000 হয় তাহলে টোটালটা কত হবে? 3 লাখ টাকা। কে কে বুঝিসনি বল? 60,000 ইন্টু 5/1। কে কে বুঝিসনি বল? 3 লাখ টাকা বুঝেছিস কি করে হলো? এই কে কে বুঝিসনি বল? এই দেখ 1 এর 5 এর ভ্যালু তো 60,000। আমাকে তো বের করতে হবে 1 1 কত? 60 এর সাথে 5 গুণ হয়ে গেল না? 3 লাখ টাকা। এটাকে বলে টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম। মাইনাস কি লিখবো? ক্যাপিটাল অফ, কি লিখবো বল? ক্যাপিটাল অফ
এ বি সি, এ বি সির ক্যাপিটাল দেখ, এ বি সির ক্যাপিটাল কত হবে বের করতে হবে তোকে। এ বি সির ক্যাপিটাল কত হবে বল, দেখতে পাচ্ছিস তো? পার্টনার্স ক্যাপিটাল দিকে তাকা, এমনি সব পোস্টিং হয়ে গেছে আমাদের। এর ক্যাপিটাল কত হচ্ছে বল? এর ক্যাপিটাল হচ্ছে 1,15,000 আর হচ্ছে 1,800, মানে 1,16,800। এর হচ্ছে কত? 1,16,800, হ্যাঁ কি না? দেখতে পাচ্ছিস? সবাই পার্টনার্স ক্যাপিটাল দিকে তাকা, তাহলে তো বুঝতে পারবি। এর ঘরটা যোগ কর না, বির ঘরটা যোগ কর। 80 আর 10 90 আর 1200, মানে কত হচ্ছে? 91,200। আর সির কত? 60,000। তো বল তিনটে যোগ যোগ করে কত দাঁড়ালো? তিনটে যোগ করে কত দাঁড়ালো? 2,68,000। 2,68,000 টাকা। বোঝা গেল? বাদ দিয়ে যেটা হলো এটাই হচ্ছে তোর গুডউইল। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এ বি সি, আমরা পার্টনার্স ক্যাপিটাল দিকে তাকিয়ে দেখছি ক্যাপিটাল 2,68,000 হওয়া উচিত, কিন্তু হয়ে যাচ্ছে কত? 3,00,000 টাকা। অতিরিক্ত 32,000 টাকা কেন হচ্ছে? এটাই হচ্ছে গুডউইল, এটাই হচ্ছে গুডউইল, ঠিক আছে? এটাই হচ্ছে গুডউইল। হয়ে গেল গুডউইল, সবাই পড়েনি? গুডউইল 32,000 টাকা। কিছু অ্যান্সার দিয়ে বইতে না, পরে দেখবো অ্যান্সার কি দিয়েছে। অ্যান্সার পরে দেখবো। বলছে কি নেসেসারি অ্যামাউন্ট অফ প্রিমিয়াম ফর গুডউইল। ও মানে প্রিমিয়াম ফর গুডউইল ও আনতে পেরেছে, নেসেসারি অ্যামাউন্ট, ঠিক আছে? মানে এখানে কোশ্চেনে প্রথমেই বলছিল সি ক্যাপিটাল 60,000 টাকা এনেছে এবং যতটা প্রিমিয়াম আনার দরকার ততটা আনতে পেরেছে। তাহলে ওর প্রিমিয়াম আনার দরকার কত বুঝে গেলি? নিচে লেখ, প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল কত হবে? 32,000 টাকার 1/5 কত হচ্ছে দেখ? 6,400, দেখ তো 6,400। তাহলে এই টাকাটা কোন রেশিওতে ভাগ করতে হবে? স্যাক্রিফাইসিং রেশিও। মানে যেহেতু অঙ্কে নিউ রেশিও বলেনি, তাহলে ওল্ড রেশিও 3:2 তে ভাগ হবে। তার আগে তোর একটা কাজ করে নে, ব্যাংকের সঙ্গে 6,400 যোগ কর, হ্যাঁ কি না? ব্যাংকের সাথে যোগ কর প্রিমিয়াম ফর গুডউইল বলে 6,400 যোগ করে বাইরে ঠেলে দে। 20 আর 60 80, 6,400 মানে 86,400 টাকা। সঙ্গে সঙ্গে নতুন পার্টনার যে 6,400 প্রিমিয়াম নিয়ে আসলো, এর জন্য ক্যাপিটাল বাড়বে। ব্যাংকের আন্ডারে লিখবো কি? পিএফজি। ব্যাংকের আন্ডারে অনেকে যখন পরীক্ষা নিয়েছিলাম অনেকে লিখেছে বাই প্রিমিয়াম ফর গুডউইল, লিখবি না। ব্যাংকের আন্ডারে হবে প্রিমিয়াম ফর গুডউইল, ঠিক আছে? ব্যাংকের আন্ডারে। কত? 6,400 কে 3:2 তে ভাগ কর। 3,840, 2,560। 3,840 আর 2,560, সব এন্ট্রি কমপ্লিট। ব্যালেন্স শিট অ্যাসেট সাইডটা করে ফেল একজন, কেন অ্যাসেটে তো আর কিছু বসবে না। একজন অ্যাসেট সাইড যোগ কর ব্যালেন্স শিট, একজন ব্যালেন্স শিট অ্যাসেট সাইডে যোগ কর, দেখ কত হচ্ছে। কত পেয়েছে? 3,16,400। ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে রয়েছে 3,16,400। এটা কোনো ব্যাপার নেই স্যার, আপনি কোনো কিছু না মিলিয়ে আগে ব্যালেন্স শিট, আমি এমনি করলাম, এরকম কোনো ব্যাপার নেই। সবার প্রথম রিভ্যালুয়েশন থেকেই মেলাবি, রিভ্যালুয়েশন থেকেই মেলাবি, ঠিক আছে? রিভ্যালুয়েশন দেখ দু সাইড ট্যালি হয়ে ভালো করে দেখ, 10,000 10,000, তাহলে কিছু হলো না। এবার পার্টনার্স ক্যাপিটালটা মেলা। এর ঘরটা কত? এই দেখ 1,15,000 যোগ কর, এর ঘরটা যোগ কর। 1,20,640। ওদের সঙ্গে অ্যান্সার বইতে অ্যান্সার দিয়ে মিলা। 1,20,640 দেখ আছে কিনা, এটাই আছে কিনা। বিট ঘরটা মেলা। 93,760। 93,760। সিট তো 60,000 টাকাই হবে। এটা ব্যালেন্স করে দে, টু ব্যালেন্স সিট। 1,20,640, 93,760 আর 60,000। এটাই লেখ ব্যালেন্সের লাইব্রেরি সাইড লেখ ক্যাপিটাল বলে। এ
বি সি। এ হচ্ছে 1,20,640, বি হচ্ছে 93,760, সি হচ্ছে 60,000। টোটাল কত হয়েছিল? 2,74,400। 2,74,400। মেলা দেখ কত বেরোচ্ছে, এটাই বেরোনো উচিত। 3,16,400 বেরিয়েছে। তাহলে অ্যাডমিশনটা দেখতে পারলি, ঠিকই অঙ্ক ছিল। দেখ নতুন একটা পয়েন্ট পেলি, হিডেন গুডউইল, ঠিক আছে তো? ব্যাংকের অ্যামাউন্ট কত ছিল? ব্যাংক বলে দে, ওকে বলে দে ব্যাংকের অ্যামাউন্ট কত ছিল। না, 6,000। এবার 7 দাগের অঙ্কটা করবো, শেয়ারের অঙ্ক, ঠিক আছে তো? শেয়ারের অঙ্ক, এই এই যে অঙ্কগুলো করালাম, যেমন ধর একটু নতুন লাগলো অঙ্কটা করে, তাহলে তো বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতে হবে। যদি আজকে বাড়িতে প্র্যাকটিস করিস তাহলে তুই ভুলবি না অঙ্কগুলো, তাই না? এবং বাড়িতে গিয়ে আর দেখতে হবে না খাতা, না দেখে করার চেষ্টা করবি, দেখি পারছিস কিনা। যেই জায়গাটা পারলি না সেই জায়গাটা আটকে সেগুলো দেখতে হবে, করতে হবে তোকে অঙ্ক। 7 নম্বর বলছে জেড লিমিটেড ইস্যুড 20,000 equity shares of rupees 10 each at a premium of rupees 2 per share payable as অ্যাপ্লিকেশনে 3 টাকা, অ্যালটমেন্টে 6 টাকা। ঠিক আছে, মানে কোম্পানি 20,000টা শেয়ার বেচতে যায়, 10 টাকা দামের শেয়ার 2 টাকা প্রিমিয়ামে, 3 টাকা অ্যাপ্লিকেশন, 6 টাকা অ্যালটমেন্ট, যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম, মানে 4 + 2 ফলে 3 টাকা। কতগুলো ফর্ম জমা পড়েছে কোম্পানিতে? 22,000টা ফর্ম জমা পড়েছে, মানে 2,000টা ফর্ম এক্সট্রা জমা পড়েছে। এক্সেস অ্যাপ্লিকেশন মানি উইল বি অ্যাডজাস্টেড অন অ্যালটমেন্ট ডিউ। এখনো পর্যন্ত ঠিক লাগলো অঙ্কটা, ঠিক আছে তো? মানে পোড়াটা দিয়েছে, 2,000টা পোড়াটা কিন্তু, ঠিক আছে? অল মানি ওয়ার রিসিভড আপ টু কল এক্সেপ্ট ওয়ান। এই তো পোড়াটার অঙ্ক দিয়েছে, পোড়াটার অঙ্ক দিয়ে মজা লাগবে অঙ্কটা করে। শোন, সমস্ত টাকা পাওয়া গেছে কল অব্দি, কিন্তু একজন শেয়ার হোল্ডার ছিল যে একজন খারাপ লোক, ঠিক আছে, একজন বদমাশ লোক, যে 1,000টা শেয়ার টাকা দিতে পারেনি অ্যালটমেন্টে। অ্যালটমেন্টে 1,000টা শেয়ার টাকা দিতে পারেনি, ঠিক আছে? এটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। বারবার বলছি কি করে তুই বুঝবি? দেখ তোর পরীক্ষায় পোড়াটা আসতেই পারে। পোড়াটার দুটো ক্যাটাগরি হয়, একটা স্পেশাল হয় আর একটা সিম্পল হয়। সিম্পল ক্যাটাগরি কাকে বলে ভালো করে শুনে রাখ। দেখ একটা কথা শুনে রাখ, পোড়াটা কাকে বলে? পোড়াটা কাকে বলে? অ্যালটমেন্টের টাকা যদি অ্যাপ্লিকেশনে পেয়ে যাস তাকে বলে পোড়াটা। কি বললাম বুঝলি তো? অ্যালটমেন্টের টাকা যদি অ্যাপ্লিকেশনে পেয়ে যাস তাকেই বলা হয় পোড়াটা। ঠিক আছে? তাহলে এই অঙ্কে অ্যালটমেন্টের টাকা অ্যাপ্লিকেশনে পেয়েছিস, বুঝেছিস, ভালো করে বল। ভালো করে বোঝ, অ্যালটমেন্টের টাকা অ্যাপ্লিকেশনে পেয়েছি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? অ্যালটমেন্টের টাকা অ্যাপ্লিকেশনে পেয়েছি, পোড়াটা। এইবার দেখতে হবে অ্যালটমেন্টের টাকা অ্যাপ্লিকেশনে পেয়েছি, এবার কি অ্যালটমেন্টে ফেল করেছি? অ্যালটমেন্টের টাকা অ্যাপ্লিকেশনে পেয়েছি, এবার অ্যালটমেন্টে ফেল করেছি? হ্যাঁ স্যার অ্যালটমেন্টে ফেল করেছি। তাহলে এটা হয়ে গেল স্পেশাল ক্যাটাগরি। এটা হয়ে গেল স্পেশাল ক্যাটাগরি। মানে বোথ একই জায়গায় ঘটবে। মানে অ্যালটমেন্টে ফেলও করবে, আবার অ্যালটমেন্ট টাকা অ্যাডভান্সও পাবো। দুটোই যদি একসাথে ঘটে তখন তাকে বলে স্পেশাল ক্যাটাগরি। বোঝা গেল স্পেশাল ক্যাটাগরি কাকে বলে? দুটো একই সাথে হবে তাহলেই স্পেশাল ক্যাটাগরি। স্যার যদি এরকম হতো, ধরুন না অ্যালটমেন্টের টাকা অ্যাপ্লিকেশনে পেয়েছে কিন্তু অ্যালটমেন্টে ফেল করেনি, তাকে বলে সিম্পল ক্যাটাগরি। তখন আর পুরাটা মানে যে স্পেশাল ক্যাটাগরিটা হতো না। ঠিক আছে তো? এবার স্পেশাল ক্যাটাগরি ওয়ার্কিংসটা করে নিই নাকি? ওটাই তো মেইন অঙ্ক, অঙ্কে তো কিছু নেই। তাহলে ওয়ার্কিংসটা করে নিই আগে। অঙ্ক তো হয়ে গেল, অঙ্ক করা কোনো ব্যাপার না। ওয়ার্কিংসটা আগে, আমার ওয়ার্কিংস হতো আধা পাতা, এখন সেখান থেকে 2 লাইনে করে দিয়েছি ওয়ার্কিংস। এখন সেটা 2 লাইনে করে দিয়েছি, আধা পাতা থেকে 2 লাইনে নামিয়ে নিয়ে এসেছি। কত নম্বর অঙ্ক বল? 7 নম্বর অঙ্ক। দেখ কি লিখবো? ফেল করেছে কে? অ্যালটমেন্টে ফেল করেছে। লিখবি কি? কি লিখবি? কি লিখবি বলতো? লিখবি হচ্ছে ফেল টু পে, কথা বলিস না, ফেল টু পে অন অ্যালটমেন্ট মানি। কি লিখলাম? ফেল টু পে অন অ্যালটমেন্ট মানি। ঠিক আছে? তোরা এক একজন করে অ্যান্সার রাখ। অ্যালটমেন্টে কতগুলো শেয়ার ফেল করেছে ভালো করে দেখ। মানে ধর না আমি তোদেরকে বলছি, ধর তুই স্পেশাল ক্যাটাগরি পড়াটা জানিস না, বলে না স্যার আমি স্পেশাল ক্যাটাগরি পড়াটা বুঝিই না। তাহলে তুই বল, তুই যখন অ্যালটমেন্টে রিসিপ্টে জার্নাল করতি কি করতি? স্যার অ্যালটমেন্টে কতগুলো শেয়ার ফেল করেছে বলুন? এই দেখ 1,000টা শেয়ার ফেল করেছে, হ্যাঁ কি না? অ্যালটমেন্টে ফেল করেছে কতগুলো? 1,000টা শেয়ারস। আর অ্যালটমেন্টের রেট কত করেছে? 6 টাকা করে। তো তুই তখন কি করতি? যখন করতি না ওই ব্যাংকের এটা করতি, কি লিখতি? স্যার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, অ্যালটমেন্টে ফেল করে তাহলে কল সিনিয়র অ্যাকাউন্ট ডেবিট টু
শেয়ার অ্যালটমেন্ট, কল সিন এরিয়া কত লিখবি? স্যার হায়ারটা শেয়ার ফেল করেছে 6 টাকা করে, 6,000 টাকা, এটা তো লিখতাম তো। এখানে কি লিখবি? অ্যালটমেন্ট মানি, নিচে লেখ অ্যালটমেন্ট মানি। কি লিখতি? হায়ারটা শেয়ার 6 টাকা করে, 6,000 টাকা, এটা তো লিখতি, বল। বল, তোরা যখন অ্যালটমেন্টের এন্ট্রি করতে, রিসিপ্ট এন্ট্রি কি জার্নাল করতি বল? অ্যালটমেন্ট রিসিপ্ট জার্নাল কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তারপর কি লিখতি? কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। কেন কলসিন এরিয়ার হতো? যদি অ্যালটমেন্টে ফেল করতো তখন কলসিন এরিয়া, তা কলসিন ডেবিট লিখতাম তো, কত টাকা, মানে জেনারেলি নর্মাল। বল, আমি মনে করলাম তোরা স্পেশাল ক্যাটাগরি জানিস না, তাহলে ওখানে কলসিনে কত লিখতি? স্যার অ্যালটমেন্টে 1000টা শেয়ার ফেল করেছে, আর অ্যালটমেন্ট কত করে? 6 টাকা করে, তাহলে 1000 ইন্টু 6, 6,000 টাকা লিখতি। আমি তাই লিখলাম 6,000। এটাই করতি সবাই। কিন্তু এর মধ্যে যে একটা স্পেশাল একটা হিডেন একটা কনসেপ্ট লুকিয়ে আছে, সেই হিডেন কনসেপ্টটা কি? সেটা হচ্ছে, ভাব, একজন শেয়ার হোল্ডার ও কোম্পানির কাছে শেয়ার চেয়েছিল, ঠিক আছে? কোম্পানি ওকে শেয়ার দিয়েছিল। ও অ্যালটমেন্টের সময় 1000টা শেয়ার টাকাই দিতে পারেনি। ঠিক আছে তো? তখন কোম্পানি ওকে বলছে, "তুমি অ্যালটমেন্টে 6,000 টাকা দিতে পারোনি।" ও তখন ওর মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসলো। না, আমি 6,000 টাকা দিতে পারিনি, এটা আমি মানব না। আমি টাকা দিতে পারিনি মানলাম, কিন্তু 6,000 টাকা দিতে পারিনি এটা মানব না। কেন? তখন কোম্পানি বলল, "কেন? কেন? তোমার কনসেপ্টটা কি? তোমার লজিকটা কি?" বলছে, "আমি এই কোম্পানিটা কি এপ্লাই হয়? এই কোম্পানিটা কি? আন্ডার সাবস্ক্রিপশন না ওভার সাবস্ক্রিপশন? ওভার সাবস্ক্রিপশন। তার মানে আমি তোমার কাছে শেয়ার বেশি চেয়েছিলাম। আমি তোমাকে শেয়ার বেশি চেয়েছিলাম। আর শেয়ার বেশি চেয়েছিলাম মানে বেশি টাকা দিয়ে দিয়েছিলাম। আমি বেশি চেয়েছিলাম মানে তো বেশি টাকা দিয়ে দিয়েছিলাম। কনসেপ্টটা বোঝ। কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চায়? কি বলেছিল? কোম্পানি 20,000 টা শেয়ার বেচতে চায়। কিন্তু কোম্পানির কাছে ফর্ম জমা পড়েছিল কত? 22,000। তার মানে কোম্পানির কাছে, তাহলে আমি যদি ব্যাপারটাকে আরো ছোট করি, 20,000 লিখতে হবে না, জাস্ট 20,000 আর 22,000 কে ছোট করলে কি হয়? কাট না, কত হচ্ছে? 20, 22 মানে 10 আর 11, তাই তো? এটা কাটলে কত হয়? 10 আর 11 হচ্ছে। কোম্পানি বলেছে আমি 10 টা শেয়ার দেব, কেউ যদি আমার কাছে 11 টা শেয়ার চায়। 11 টা শেয়ার চাইলে 10 টা শেয়ার দেব। ভাব, 11 টা চাইলে 10 টা শেয়ার দেব। মানে আমি একটা শেয়ার দেব না। তেমনি তাহলে এই যে ভদ্রলোক যে 1000 টা শেয়ার টাকা দিতে পারেনি, ওকে কোম্পানি 1000 টা শেয়ার দিয়েছিল। তাহলে ও কি 1000 টা শেয়ার চেয়েছিল নাকি বেশি চেয়েছিল? বেশি। তাহলে বেশি চেয়েছিল, স্যার কত বেশি পরের কথা। দাঁড়া আমি বলছি, এতে পরে হিসাব করে দেব কত বেশি। তো সাপোজ ধরলাম, ধর ও 1200 চেয়েছিল, ওকে 1100 দিয়েছে। তাহলে ও 1200 টা শেয়ার চেয়েছিল মানে কতগুলো শেয়ারের টাকা দিয়ে দিয়েছিল? ফর্ম ফিল আপ কতগুলো শেয়ারের করেছিল? 1200 তাহলে কতগুলো শেয়ার টাকা অলরেডি দিয়ে রেখেছিল? 100। আমি 1000 বললাম। 1100 বললাম, তাই তো? মানে 100। তাহলে ওই 100 টা ফর্মের টাকা এক্সট্রা দিয়ে দিয়েছিল। তার মানে ভাব, আমাকে কোম্পানি বলল, "আমি তোমার কাছে 6,000 টাকা পাই।" আমি বললাম, "না, আমি তো 100 টা শেয়ার টাকা দিয়ে দিয়েছি। ওটা কাটাকাটি করব না?" এটাই হচ্ছে হিডেন কনসেপ্ট। আর কিচ্ছু নেই। ছোট্ট একটা কনসেপ্ট, আর কিচ্ছু নেই। তাহলে কি করব এখানে? আমাকে জানতে হবে এই ভদ্রলোক কতগুলো শেয়ার চেয়েছিল। ব্যাস, আর কিচ্ছু না। শুধু এটুকু জানলেই অঙ্ক হয়ে যাবে। কতগুলো শেয়ার চেয়েছিল। ঠিক আছে? কতগুলো শেয়ার চেয়েছিল এটা জানতে হবে। কি লিখব? এক লাইন ছেড়ে লেখ। এপ্লাইড শেয়ারস। কি লিখলাম? এপ্লাইড শেয়ারস। কতগুলো শেয়ার এপ্লাই করেছিল। ঠিক আছে? কতগুলো শেয়ার এপ্লাই করেছিল। তাহলে আমাকে বের করতে হবে এপ্লাই। তাহলে বাঁদিকে লিখব অ্যালট, আর ডান দিকে লিখব এপ্লাই। ঐকিক নিয়ম। ছোটবেলায় ঐকিক নিয়ম করতি? মনে আছে নিশ্চয়ই? ছোটবেলায় ঐকিক নিয়ম করতি। তাহলে কোম্পানি কতগুলো শেয়ার দেবে বলেছে? কোম্পানি বলছে, "আমি তোমাকে 20,000 টা শেয়ার দেব।" মানে তোমাকে মানে কি? কোম্পানি 20,000 টা শেয়ার বেচতে চায়। আর কতগুলো ফর্ম জমা পড়েছে? 22,000 টা ফর্ম জমা পড়েছে। আর অ্যালট কত এখানে? 1000। তাহলে এপ্লাই কত হবে? 22,000 বাই 20,000 ইন্টু 1000। ৩ টে 0, ৩ টে 0 কেটে গেল। একটা 0, একটা 0 কেটে গেল। তাহলে 2200 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1100। তাহলে তুই ভাব, এই ভদ্রলোক কোম্পানির কাছে 1100 টা শেয়ার চেয়েছিল। কোম্পানি ওকে কতগুলো শেয়ার দিয়েছিল? 1000 টা শেয়ার দিয়েছিল। তাহলে এখানে ও এক্সট্রা কত চেয়েছিল? মানে এক্সেস কত চেয়েছিল? এক্সেস 1100 মাইনাস 1000। তাহলে বুঝতে পারলি? ও কোম্পানির কাছে কতগুলো শেয়ার এক্সট্রা চেয়েছিল? 100 টা। তাই 100 টা শেয়ার এক্সট্রা চেয়েছিল মানে 100 শেয়ার টাকা দিয়ে দিয়েছিল। কিসের টাকা দিয়েছিল? অ্যাপ্লিকেশনের টাকা। কিসের টাকা দিয়েছিল? এখন বলে, "স্যার অ্যালটমেন্ট।" আরে ভাই, অ্যালটমেন্ট টাকা কি করেছে? অ্যালটমেন্ট তো ফেল করেছে। অ্যালটমেন্ট না, অ্যাপ্লিকেশনের সময় 100 শেয়ার টাকা এক্সট্রা দিয়েছিল। তো অ্যাপ্লিকেশন রেট কত করে ছিল? 3 টাকা। 3 টাকা।
3 টাকা। তাহলে মাইনাস দিয়ে লিখবো অ্যাডভান্স 100 ইন্টু 3 মানে 300 টাকা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কোম্পানি যখন আমাকে বলে ৬,০০০ টাকা দিতে পারি না, আমি বললাম না ৬,০০০ টাকা না, আমি ৫,৭০০ টাকা দিতে পারি। ৩০০ টাকা কাটাকাটি হলো। তাহলে এটা হলো অরিজিনাল। ব্যাস বাকি তো অঙ্কে কিছু নেই। এটাই হচ্ছে মেইন। এই যে যত পোড়াটার অঙ্ক থাকবে না, পোড়াটার অঙ্ক স্পেশাল ক্যাটেগরি, এটাই হচ্ছে ওয়ার্কিংস। আর কিছু নেই। এটা তুই মাথার মধ্যে গেঁথে নে, আর কিচ্ছু নেই। এক্সামে করতে হবে হ্যাঁ? ওয়ার্কিংস করে চিন্তা কর না। এটা শো করতে হবে পুরো হ্যাঁ, তো এইটুক তো করতেই হবে। বোঝা গেল এটা কি বললাম? তুই যতবার বলবি পোড়াটা বলবি, পোড়াটা কিছু নেই। পোড়াটা ভেরি, ভেরি সিম্পল জিনিস পোড়াটা। পোড়াটার মধ্যে সহজ জিনিস হয় না। বুঝছো? আচ্ছা, হয়ে গেল এটা? বোঝা গেল তো? তাই বাড়িতে গিয়ে তুই যদি জার্নাল তো আগের মতন, পুরো সেম জার্নাল। জার্নালটা কোনো চেঞ্জ নেই। শুধু এখানে অঙ্কটা চেঞ্জ কোথায় জানিস তো? শুধুমাত্র অ্যালটমেন্টের ব্যাংক অ্যাকাউন্ট আর কল সিনারিয়াটা একটু দেখে করতে হবে। ব্যাস তো কিছু নেই। আগেরবার পোড়াটা দিয়েছিল। অঙ্কটা সোজা আছে। কিছু নেই অঙ্কটার মধ্যে। প্রথমে লেখ, একটা করে লেখ। জার্নাল তো জানিস, জার্নাল আর বলার কিছু নেই। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। কতগুলো শেয়ার? ফর্ম জমা পড়েছে, ২২,০০০ টা ফর্ম জমা পড়েছে। অ্যাপ্লিকেশন কত করেছিল আমাদের? ৩ টাকা ৩ টাকা। 66,000, 66,000। তাহলে এখনো পর্যন্ত কটা পোড়াটা পেলাম? মানে মডেল পেপারে ৫ টার মধ্যে ২ টো পেপারে পেলাম। ২ টো পেপারে পোড়াটা পেলাম। ঠিক আছে? পুরোটা দিতে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। এবার লিখবো কি? কিন্তু আমার মন বলছে এবছর অ্যাডভান্স দেবে। এবছর অ্যাডভান্স আসার সম্ভাবনা প্রবল। অ্যাডভান্সের অঙ্ক। আর ওটা আসলেই একটু মজা লাগে বেশি। অ্যাডভান্সের অঙ্ক। নরমাল অঙ্ক, অ্যাডভান্সের অঙ্ক তো নরমাল অঙ্ক না? ওই ধর কলের টাকা, ফার্স্ট কলের টাকা অ্যালটমেন্টে পেয়ে গেছে, ফাইনাল কলের টাকা, ওরকম টাইপের অঙ্ক দিতে পারে। তো সোজা অঙ্ক, এগুলো তো করেইছি অঙ্ক। কিন্তু ওর মধ্যেও কোয়েশ্চেন ঘোরাতে পারে। ওর মধ্যেও কোয়েশ্চেন ঘোরাতে পারে। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু কি লিখবো? টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত লিখবো এখানে? 66,000। ক্যাপিটালে কত লিখবো বল? ক্যাপিটালে লিখবো 20,000 ইন্টু 3, 60,000 টাকা। আর অ্যালটমেন্টে লিখবো 2,000 ইন্টু 3, 6,000 টাকা। হয়ে গেল? এটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে আয় অ্যালটমেন্টটা। লেখ শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। অ্যালটমেন্টে কত হবে? 20,000 ইন্টু কত করে বলে একটা শেয়ারের দাম? অ্যালটমেন্ট কত করে ছিল? ৬ টাকা করে। ৬ টাকা করে ছিল অ্যালটমেন্ট। 20,000 ইন্টু ৬ 1,20,000। ক্যাপিটালে ছিল 4 টাকা করে। 20,000 ইন্টু 4 80,000। আর প্রিমিয়াম ছিল 20,000 ইন্টু 2 40,000 টাকা। এবার দেখে নিস কিন্তু অ্যামাউন্ট গুলো। ঠিক আছে? ঠিক আছে? এবার দেখ রিসিপ্ট এন্ট্রি হবে। রিসিপ্ট লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তারপর কি লিখবো? কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, বল দেখি তোরা বল অ্যালটমেন্টে কেইটে কত লিখবো বল দেখি? 1,14,000। ঠিক। 1,20,000 টাকা পাওয়ার কথা, তার মধ্যে 6,000 টাকা দেখ, ভালো করে দেখ। সেকেন্ড জার্নালটার দিকে প্রত্যেকে তাকা। 1,20,000 পাওয়ার কথা, তার মধ্যে সেকেন্ড জার্নাল দেখ অ্যালটমেন্ট অলরেডি কেইট হয়ে গেছে 6,000 টাকা, মানে 6,000 টাকা আগেই পেয়ে গেছি। তাহলে এখন পাবো কত? 1,14,000। ঠিক আছে? কলসিন এরিয়ার কত বলেছে দেখ? কলসিন এরিয়ার, কলসিন এরিয়া তো বের করলাম আমরা। এবার তো কত বের করলাম বল? 5,700। ওটা দেখে দেখে বসাবি 5,700। ঠিক আছে তো? 1,20,000 থেকে যদি 5,700 বাদ দিই কত হচ্ছে? 1,14,300। দেখ, যে এই পোড়াটার স্পেশাল ক্যাটাগরি জানবে না,
সে কোথায় ভুল করবে জানিস তো? সে ভুল করবে শুধুমাত্র এই ব্যাংক আর কল সিনারি, বাকি তো সব একই হবে। কি বললাম বুঝলি তো? শুধু এইটুক জায়গায় ভুল করবে। 8,040 ও আমি 1,14,000 থেকে বাদ দেবো, সরি 1,14,000 থেকে বাদ দেবো কত? 5,700, কত হচ্ছে? 1,08,300 হয়ে গেল। লাস্ট করবো কল। লেখ শেয়ার কল অ্যাকাউন্ট, কি লিখবো? যেখানে ফরফিচার করতে বলেছিল রে, ফরফিচার করতে বলেছিল, হুম বলে দিচ্ছি। বলে ফরফিচার। জানা তো হ্যাঁ, এবার লিখবো কি? কল ডাক শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। বল দেখি কলের রেট কত করেছিল? হ্যাঁ, 3 টাকা করেছিল। কত করেছিল? 3 টাকা। ঠিক আছে তো? তাহলে 20,000 ইন্টু 3 করলে কত হবে? 60,000। এবার কলের টাকা রিসিভ করো, কি লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার কল অ্যাকাউন্ট। কি লিখবো? টু শেয়ার কল অ্যাকাউন্ট। কলে কত লিখবো বল? 60,000 টাকা। কলে কত লিখলাম? 60,000 টাকা। এবার যেই ভদ্রলোক অ্যালটমেন্টে ফেল করেছে, তো কলেও ফেল করবে। ঠিক আছে তো? তবে একটা কথা মাথায় রাখবি, আমরা সিবিএসসি বোর্ডে অঙ্ক করতে গিয়ে তো খুব দেখছিলাম। একজন লোক অ্যালটমেন্টে ফেল করেছে। শুনছিস তো? যে অ্যালটমেন্টে ফেল করেছে, সে বলছে আমি যে অ্যালটমেন্টের টাকা দিতে পারিনি, সেই টাকাটা কাজ করে আমি কলের সময় দিয়ে দিলাম। কি বললাম বুঝতে পারলি? নাকি বুঝিসনি কি বললাম? একজন ভদ্রলোক অ্যালটমেন্টের টাকা দিতে পারেনি, অ্যালটমেন্ট তো কল সিনিয়র হয়ে গেছে। ও ওই টাকাটা কলেজ যখন টাকাটা পাবে তখন দিয়ে দিয়েছে। তাহলে বলতে পারি জার্নালটা কি হবে? আমি এখানে পরে দিচ্ছি, করানোর পরে বলেছি জার্নালটা কি হতে পারে। আগে এইটার জার্নাল বলে দিই, তারপর বলছি এরকম হলে কি হতে পারে। ঠিক আছে তো? খুব সিবিএসসি বোর্ডের অঙ্কগুলো খুব সুন্দর। শেয়ারের অঙ্ক, এত অঙ্ক ওদের স্যাম্পল পেপারে ওদের 25টার মতন অঙ্ক করালাম। স্ট্যান্ডার্ড অঙ্ক। ফার্স্ট বিকমের স্টুডেন্টরাও পারবে না, এত সুন্দর অঙ্ক দিয়েছে। ঠিক আছে তো? কলসির এরিয়ার কত বলছে দেখ? কলসির এরিয়ার কত হয় বল? হাজারটা শেয়ার 3 টাকা করে, মানে 3,000 টাকা। এটা কত হলো বল? 57,000 টাকা। ঠিক আছে? বুঝতে পারলি তো? সাপোজ ধর আমি তোকে জাস্ট একটা এক্সাম্পল বললাম, এটা জাস্ট এমনি লিখছি, পরে আবার মুছে দেবো, এমনি লিখছি এখানটায়। যদি বলতো যে এই যে ভদ্রলোক, যে নাম জানি, নাম তো বলেনি, ও 1000টা শেয়ার টাকা অ্যালটমেন্টে দিতে পারেনি। বলছে ও সেই টাকাগুলো, যত টাকা দিতে পারেনি, সেই টাকাটা ও দিয়ে দেবে। কোথায় দিয়ে দেবে? কলে দিয়ে দেবে। তাহলে কি হতো এন্ট্রিটা? ব্যাংকে পাওয়ার কথা কত? 60,000 টাকা পাওয়ার কথা। 60,000 টাকা তো কোম্পানি পাবেই। প্লাস অ্যালটমেন্টে যে কল সিরিয়াল ছিল আরো কত? বল কল সিরিয়াল কত ছিল অ্যালটমেন্টে? 5,700। তার মানে কত হবে? তাহলে এখানে বল, এখানে কত হবে? 60 আর 5, 65 আর 700। তখন লিখতাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত? 65 আর 700। বুঝতে পারলি কি বললাম? যদি এরকম বলতো, বলতেই পারে কখনো, জাস্ট একটু ঘুরিয়ে দিল যে অ্যালটমেন্টে যে টাকাটা বাকি ছিল সেই টাকাটা ও কলের সময় পেয়ে গেছে। তাহলে কলে তো 60 পাওয়ার কথা। স্যার কলে ফেল করেনি। কলে কোথায় ফেল করেছে? ওই 1000 টাই তো ছিল। ওই 1000টা মানে বলেছে কি? ভালো করে বোঝ, ভালো করে কোশ্চেনটা বোঝ। এখানে বলেছে যে আমরা কি জানি যে অ্যালটমেন্টে ফেল করে সে কলে ফেল করে। কিন্তু তার জন্য আমি এন্ট্রি করলাম, কলে ফেল করে তার এন্ট্রি হলো। যদি কোশ্চেন যদি এরকম ঘুরিয়ে দিত, যদি বলছে যে না, যে অ্যালটমেন্টে ফেল করে তার টাকাটা আমরা কলে পেয়ে গেছি, তার মানে কলে তো আর ফেল করেনি, কলে পেয়ে গেছে। তাহলে কলে কত পেয়েছি? 60 পাওয়ার কথা, 60 তো পাবোই, প্লাস আরো আগে কত বাকি ছিল? 65,700 পেয়ে গেল ব্যাংক অ্যাকাউন্ট। এবার কি লিখবো? টু কি লিখবো? টু শেয়ার কল। কলে কত লিখবো? কলে তো সময় 60 হবে। এটা তো চেঞ্জ হবে না, কল তো 60ই হবে, কারণ কল ডেবিট ছিল 60, তো ক্রেডিট 60ই হতে হবে। টু কি হবে? কল সিনেরিয়ার। একদম ঠিক, টু কল সিনেরিয়ার। কত হলো? 5,700। তখন এটা হতো। বুঝতে পারলি ব্যাপারটা? সিস্টেমটা বুঝতে পারলি? আগে বাকি ছিল বলে এই এরিয়াটা ডেবিট হয়েছিল, তখন দিয়ে দিলাম, মানে এরিয়ার ক্রেডিট হয়ে গেল। জাস্ট যদি এখানে যদি তোর কোশ্চেন ঘুরিয়ে দেয়, যদি ওই কোশ্চেন ঘুরিয়ে দেয় তাহলে তো করতে হবে তো। ঠিক আছে তো? কোশ্চেন যদি ঘুরিয়ে দেয় তাহলে তো করতে হবে তো। এইটা বলে দিলাম। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এটা দিয়েছিল ওদের সিবিএসসি বোর্ডে দিয়েছিল। দিতেই পারে এরকম কখনো, কোনো ব্যাপার না। তো মুছে দিলাম, হ্যাঁ? আচ্ছা, হয়ে গেল। এবার ফরফিট করতে বলেছে। ফরফিট করতে বলেছে। তো ফরফিট করার জার্নালটা তো জানিস, এটা তো বলার কিছু নেই। লেখ শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট
কতগুলো শেয়ার ফরফিট করেছে? 1000টা শেয়ার 10 টাকা করে, 10,000 টাকা। প্রিমিয়াম ডেবিট করবো, কারণ প্রিমিয়াম দিতে পারিনি, প্রিমিয়াম দিতে পারিনি, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। প্রিমিয়াম কত করেছিল বল? 2 টাকা করে, মানে 1000 ইন্টু 2 2000 টাকা। তো কল সিনারিয়ার কত বলেছিলাম বল? কল সিনারিয়ার কত ছিল আমাদের? কল সিনারিয়ার কত ছিল? 5,700 আর 3,000, মানে 8,700, তাই তো? টু শেয়ার ফরফিটেড। হ্যাঁ, দেখিয়ে দে, অসুবিধা নেই। 12,000 থেকে 8,700 বাদ দে, কত হচ্ছে? 3,300 শেষ। হয়ে গেল? বুঝেছি আয়ুষ? এই দেখ, মিলে গেছে দেখ। কল সিনারিয়ার 8,700, শেয়ার ফরফিটেড 3,300, 3,300, হ্যাঁ মিলে গেছে। এর সাথে কি থিওরি ওয়ার্ড দিয়েছিল? বলছিল কি, হোয়াট ইজ রিজার্ভ ক্যাপিটাল, ডিফারেন্স বিটুইন শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার। সোজা কোশ্চেন, কমন কোশ্চেন। হ্যাঁ, না রি ইস্যু দেয়নি, তোকে রি ইস্যু করতে দেয়নি। এই দেখ, অনেকগুলো পেজ পর 6 নম্বর পেজে একটা কি পেলাম বল? ডেথ অফ এ পার্টনার, ডেথ অফ এ পার্টনার। P, Q and R are partners sharing profit and loss in the ratio of 2:1. Their balance sheet as on 31st December 2023. ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো মারা গেছে কে? দেখ, কিউ মারা গেছে, কিউ মারা গেছে, কিউ। কবে মারা গেছে? কবে দেখ, মারা গেছে কবে? 31শে মার্চ 2024, ঠিক আছে তো? তার মানে ডিসেম্বরে ব্যালেন্স শিট দিয়েছে, মারা গেছে ব্যালেন্স শিট দেওয়ার 3 মাস পর মারা গেছে, ব্যালেন্স শিট দেওয়ার 3 মাস পর মারা গেছে। বলছে আন্ডার দ্য টার্মস অফ পার্টনারশিপ ডিড কিউ ইজ এন্টাইটেল টু ক্যাপিটাল ইনক্লুডিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8%। আচ্ছা ঠিক আছে। কিউ গেটস অ্যানুয়াল স্যালারি 36,000 টাকা, ঠিক আছে তো? শেয়ার অফ প্রফিট অন দ্য বেসিস অফ প্রফিট লাস্ট ইয়ার, গুডউইল অফ দ্য ফার্ম বলেছে 45,000 টাকা, প্রফিট অফ দ্য লাস্ট ইয়ার বলেছে 1,20,000। সো কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট শোয়িং ওয়ার্কিং নোটস ক্লিয়ারলি। চ কিউর ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলে দিই। হয়ে গেল এটা আয়ুষ? হ্যাঁ, চ কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে দে, কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট, প্রথমে লিখবো কি? বাই ব্যালেন্স বিডি, জানি আমরা। লেখ প্রথমে ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স কত ছিল বল? 50,000 লিখে দে। বাই কি লিখবো? বাই আইওসি, আইওসি মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এগুলো প্রত্যেকের জানা। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হবে? 8%, 8%। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8%। কিউর ক্যাপিটাল কত ছিল? 50,000 টাকা। কর লেখ, ভিতরে লেখ 50,000 টাকা, তার উপর 8% হবে। 8% তো বছরে, কিন্তু ও ক মাসের ইন্টারেস্ট পাবে? 3 মাসের ইন্টারেস্ট পাবে। করে ফেল। 1,000 টাকা, ঠিক আছে? এটা অঙ্ক সোজা। 2016 সালে একদম পুরো এরকম টাইপের অঙ্কই তুলে দিয়েছিল। কিউ গেটস অ্যানুয়াল স্যালারি, অ্যানুয়াল স্যালারি পাবে কত? 36,000 টাকা। অ্যানুয়াল স্যালারি 36,000 টাকা বলেছে। ভাই ও কি করে 1 বছরের স্যালারি পাবে? কিন্তু 1 বছর পাবে না, ও ক মাসের পাবে? 3 মাসের পাবে। বইতে যে অঙ্কটা ছিল ওখানে কি লেখা ছিল? কিউ গেটস স্যালারি পার মান্থ লেখা ছিল, পার মান্থ লেখা ছিল, এখানে অ্যানুয়াল বলে দিয়েছে। তার মানে এই স্যালারিটা ক মাসে আছে? 12 মাসে আছে। তা 12 মাসেই 36,000 টাকা, তাহলে 1 মাসে কত করে হচ্ছে? 3,000 টাকা করে হচ্ছে। তাহলে 3,000 ইন্টু 3 9,000 টাকা, তাই করেছিস তো? বাই স্যালারি 9,000 টাকা, লিখবো কি? 36,000 বাই 12 ইন্টু 3। নেক্সট কি বলেছে দেখ, বলছে শেয়ার অফ প্রফিট অন দ্য বেসিস অফ প্রফিট লাস্ট ইয়ার। আচ্ছা লাস্ট ইয়ার ওর প্রফিট কত ছিল? লাস্ট ইয়ারে 1,20,000 টাকা। দেখ প্রফিট কত ছিল বলে? 1,20,000 টাকা প্রফিট ছিল। এবং শেয়ার অফ প্রফিট কত করেছিল? অঙ্কে প্রফিটের শেয়ার কত করেছিল বল? 2/5, তাই তো? কত ছিল? 2/5। 1,20,000 ইন্টু 2/5, কি বোঝা গেল তো? কত হচ্ছে? 5 মানে 24, 48,000 টাকা প্রফিট। 48,000 টাকা
প্রফিট হলো। শুনতে পাচ্ছিস তো তোরা? এখানে বলেছে সি নম্বর পয়েন্ট শেয়ার অফ প্রফিট অন দ্য বেস অফ প্রফিট লাস্ট ইয়ার। লাস্ট ইয়ারের প্রফিটের উপর বেস করে শেয়ার অফ প্রফিটটা ক্যালকুলেট করা হবে। ঠিক আছে তো? এবার আগের বছর প্রফিট হয়েছে ১,২০,০০০ টাকা। পুরো ১ বছর প্রফিট ছিল ১,২০,০০০ কিন্তু ৩ মাস করেছে। তা ৩ মাসের প্রফিট কত? ইন্টু ৩/১২ করতে হবে। যেটা বেরোলো তার সাথে কি করতে হবে? ৩/১২। বোঝা গেল? কত হচ্ছে করে দেখ। ২ কে ১২ দিয়ে কাটলে ৬, ৩ কে ৬ কাটলে ২, ২ কে ১,২০,০০০ কাটলে ৬০, ৬০ কে ৫ মানে ১২,০০০ টাকা হচ্ছে অ্যান্সার, তাই তো? লেখ। কি লিখতে শিখেছি আমরা বল এখানে? কেইটা লিখবো কি? বাই প্রফিট অ্যান্ড লস কি লিখতে হবে? সাসপেন্স অ্যাকাউন্ট। কত টাকা? ১২,০০০ টাকা। কি করে বেরোলো? দেখিয়ে দে। দেখিয়েছিলি? নেই করছে। কত ছিল? ১,২০,০০০ ইন্টু ৩/১২। ৩/১২ তো? ইন্টু ২/৫। আর কি ছিল? গুডউইল। সবই তো হয়ে গেছে গুডউইল। গুডউইল পুরো ফার্মের গুডউইল ছিল ৪৫,০০০ টাকা। তাই তো? তাহলে ওর গুডউইল কত? ৪৫,০০০ টাকার মধ্যে ওর কত? ওর কত? আরে ৩ জনের গুডউইল ছিল ৪৫,০০০ টাকা পি, কিউ, আর তার মধ্যে ওর কত? ওর শেয়ার কত ছিল বল? ২/৫। তাহলে ৪৫,০০০ ২/৫ করলে কত হয়? ১৮। তাহলে এখানে লেখ। কি লিখবি? গুডউইল লিখবো ১৮,০০০ টাকা। কিন্তু এই গুডউইলটা দেবে কারা? হিসাব বল। কাদের দেওয়ার কথা? ওল্ড পার্টনার মানে বাকি পার্টনার, ওল্ড পার্টনার না, এক্সিস্টিং পার্টনার। এক্সিস্টিং পার্টনার কারা? পি অ্যান্ড আর। তাহলে এখানে লিখবো বাই পি অ্যান্ড আর ক্যাপিটাল অ্যাকাউন্ট। যোগ করে দাও, অঙ্ক শেষ। রিসার্চ রিজার্ভ ছিল নাকি? না দেখিনি, হ্যাঁ। খেয়াল করিনি। ব্যালেন্স শিট রিজার্ভ ছিল? ও সরি, ব্যালেন্স শিট ৩০,০০০ টাকা রিজার্ভ ছিল। লেখ বাই রিজার্ভ। ৩০,০০০ টাকার মধ্যে ওর ভাগ কত? ২/৫। ১২,০০০ টাকা। টোটাল কত হচ্ছে দেখ। ৫০ আর ১ ৫১ আর ৯ ৬০ আর ১২ ৭২ আর ৩০ হচ্ছে ১,০০,০০০ দেখে নে। কত হচ্ছে রে? ১,০০,০০০। ওরা ৯০,০০০ টাকা দিচ্ছে। রিজার্ভ ভাগ করে দিবস। ওরা রিজার্ভ ভাগ করেছি। এই তো রিজার্ভ লাস্টে রিজার্ভ ভাগ না করে ৯০,০০০ আসে। রিজার্ভ কি করতে হয়? রিজার্ভ তো ভাগ করতে হয়। যাই হোক আমরা ঠিকই করেছি, ওরা ভুল লাগছে আমার কাছে। হ্যাঁ, দাঁড়া শোন, ১,০০,০০০ টাকা যেটা ব্যালেন্স বেরোলো ওরা কোথায় পাঠাবি? টাকাটা কি বলছে? কোথায় টাকাটা পাঠাতে বলছে? এটা হচ্ছে আর যে উল্টো পাল্টা দিয়ে দেখ, আর এর ডিউ। এখানে তো কি অ্যান্সার কি দিয়েছে? আর ডিউ টু বি ট্রান্সফার টু এত টাকা। তো হবে কি বলতো? এই কিউর ক্যাপিটাল তো লিখবো কিউস এক্সিকিউটার্স। কিউর যেটা আমার বাকি আছে কোথায় চলে যাবে? এক্সিকিউটার্স। কিউস এক্সিকিউটার্স অ্যাকাউন্ট। কিউস এক্সিকিউটার্স অ্যাকাউন্ট। কত টাকা? ১,০০,০০০। এর সাথে অনেক কি থিওরি দিয়েছিল দেখ। এক্সপ্লেন দ্য ফ্যাক্টরস টু বি কনসিডার্ড বিফোর অ্যাডমিটিং আ পারসন অ্যাজ আ নিউ পার্টনার ইন পার্টনারশিপ ফার্ম। মানে বিজনেসে যখন নিউ পার্টনার অ্যাডমিট হয় তখন কি কি বিষয় তোকে খেয়াল রাখতে হবে, কনসিডার করতে হবে, এটা দিয়েছিল থিওরি। আচ্ছা, আর ৩টেই অঙ্ক আছে। মানে একদম পুরো প্রথম দিকে যে ৪ নম্বরে ৩টে করতে সেটা বাকি আছে। প্রথমে ৫এরটা করি। আর লিমিটেড পারচেজ মেশিনারি এস লিমিটেড ৪,৪০,০০০ টাকা দিয়ে। তার মধ্যে আর লিমিটেড পে করেছে ব্যাংক ড্রাফট ৪০,০০০ টাকা আর বাকি টাকা ডিবেঞ্চার। এত এত একদম সোজা অঙ্ক দিয়েছে এখানে। একদমই সোজা অঙ্ক দিয়েছে। চ কার বইতে জার্নাল করতে হবে? আর এর বইতে। লেখ ইন দ্য বুকস অফ আর লিমিটেড।
পরের উইকের মধ্যে মোটামুটি মডেল পেপার শেষ হয়ে যাবে। পরের মডেল পেপার শেষ। ইন দ্য বুকস অফ আর লিমিটেড, পরে লিখবো জার্নাল, তার নিচে লিখবো জার্নাল। কি বলেছে এখানে? মেশিন কিনেছে 4,40,000 টাকা, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু আর লিমিটেড 4,40,000 4,40,000। টেস্ট লিমিটেড। দাঁড়া 1 মিনিট। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট কত? 4,40,000 টাকা। কার থেকে মেশিন কেনা হয়েছে? এস এর থেকে, তাই তো, লিখবো টু এস লিমিটেড অ্যাকাউন্ট। ঠিক আছে, নেক্সট এবার এস লিমিটেডকে টাকা দেবো, এস লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 4,40,000 টু টু কি লিখবো? টু ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক ড্রাফটের মধ্যে 40,000 টাকা দিয়ে টু ব্যাংক অ্যাকাউন্ট 40,000 টাকা, টু ব্যাংক অ্যাকাউন্ট 40,000 টাকা। তাহলে বাকি রইল কত? 4,00,000 টাকা। এখানে বলছে কতগুলো ডিবেঞ্চার ইস্যু করা হবে সেটা ওয়ার্কিংস করে দেখাতে বলেছে, এর জন্য 1 নাম্বার, নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যুড। 4,40,000 40 দিয়ে রইল কত? 4,00,000 টাকা। এই যে ডিবেঞ্চার গুলো ইস্যু করে কিসের মধ্যে? প্রিমিয়ামে নাকি ডিসকাউন্টে নাকি পারে? পারে দিয়েছে, তাই তো। তাহলে কত হবে? 100 দিয়ে ভাগ করি। এটা তবু প্রিমিয়াম। আমি প্রথমেই কোশ্চেন অঙ্ক করতে করতেই বুঝতে পারছিলাম এটা প্রিমিয়ামে দেবে না, কারণ 4,40,000 থেকে 40 অলরেডি বাদ হয়ে গেছে, 4,00,000 টাকা হয়ে গেছে। ঠিক আছে তো, তাহলে কত হবে? 4,000 টা ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে। টু টু কি লিখবো? টু কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল অঙ্কে? 10% ডিবেঞ্চার। 4,00,000 টাকা শেষ। এরকম অঙ্কের পরীক্ষা আসবে, ঠিক আছে, এই অঙ্ক আসবে কিন্তু পরীক্ষায়, মানে শিওর শট এই অঙ্ক আসবে একটা। তবে তোর পরীক্ষায় কি দেবে বলতো? পারে দেবে না, তোকে প্রিমিয়ামে দেবে পরীক্ষায়, প্রিমিয়ামে দেবে অঙ্কে, ঠিক আছে। দিতে পারে প্রিমিয়াম দিক আর ডিসকাউন্ট দিক যাই কি আসে, ঠিক আছে। প্রিমিয়াম দিলে যোগ হয়ে যাবে নিচে নাম্বার অফ ডিবেঞ্চার বের করার সময়, আর ডিসকাউন্ট দিলে বাদ হয়ে যাবে। এই তো কোলাটেরাল সিকিউরিটি, কোলাটেরাল না কোলাটেরাল সিকিউরিটি, ঠিক আছে তো। আচ্ছা, এটা হয়ে গেল 5-এরটা। এসে কোনো থিওরি ওয়ার্ড থাকে না বলেছি আগেই। 4-এর দাগের অঙ্ক কি বলেছে? ফরফিচারের অঙ্ক। এল লিমিটেড ফরফিটেড 1500টা শেয়ার অফ রুপিস 10 ইচ, ঠিক আছে তো, অ্যাট রুপিস 12 ফুললি কলড আপ, কথা বলিস না। এন কোম্পানি 1500টা শেয়ার ফরফিট করছে, ঠিক আছে, 10 টাকা দামের শেয়ার, ইস্যুড অ্যাট 12 and fully called up for non-payment of allotment money and call money, including premium. তার মানে অ্যালটমেন্টে বলেছিল ওরা 5 টাকা, ঠিক আছে তো, যার মধ্যে প্রিমিয়াম ছিল, 2 টাকা, ঠিক আছে, আর কল মানি ছিল 2 টাকা। অফ দিস 1000 শেয়ারস ওয়ার রিইস্যুড 9 টাকা করে। কোশ্চেনটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ধরে ধরে পড়তে হবে অঙ্কটা, হ্যাঁ, একটু দেখ ব্যাপারটা কেমন দিয়েছে। কোম্পানি 1500টা শেয়ার ফরফিট করছে, একটা শেয়ার ফেস ভ্যালু 10 টাকা, ইস্যু করা হয় 12 টাকা, মানে 2 টাকা প্রিমিয়াম। লিখে দেয়নি সেইভাবে, লিখে দেয়, তোকে বুঝে নিতে হবে 2 টাকা প্রিমিয়াম, এবং ফুললি কলড আপ বলে দিয়েছে, বুঝতে পারলি তো, ফুললি কলড আপ। তারা বলছে কেন ফরফিট করলো? কারণ অ্যালটমেন্ট আর কলে টাকাই যাবে। অ্যালটমেন্টে কত টাকা ছিল, কলে কত টাকা ছিল, দেখ কেমন ভাবে দিয়েছে, মানে বাজেভাবে দিয়েছে। একটু ভালো করে লেখা হচ্ছিল, অ্যালটমেন্ট কত লেখা ছিল? 5 টাকা, বুঝে নিতে হবে। অ্যালটমেন্ট 5 টাকা, প্যাকেটে প্রিমিয়াম। কি করে বুঝলাম? দেখ, অ্যালটমেন্ট আগে কল পরে, তাহলে প্রথম টাকাটা অ্যালটমেন্ট টাকা, পরের টাকাটা কলের টাকা, ঠিক আছে তো। অ্যালটমেন্ট 5 টাকা, প্যাকেটে বলেছে প্রিমিয়াম, আর কলের টাকা বলেছে 2 টাকা করে, ঠিক আছে। এক একটা করে কর। প্রথম এন্ট্রি কর, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করবো 1,500 ইন্টু 10। দাগ নম্বর কত? 4। এসব মিলে গেছে, মিলে গেছে। 4-এর দাগের অঙ্ক। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 1,500 ইন্টু 10। ৳15,000 টাকা। এবার প্রিমিয়াম কখন ডেবিট করতে? প্রিমিয়াম দিতে না পারলে। প্রিমিয়াম অ্যালটমেন্টে ছিল, হ্যাঁ অ্যালটমেন্ট, অ্যালটমেন্ট ফেল করেছে, হ্যাঁ ফেল করেছে। সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট
সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, তাহলে কতগুলো হবে? 1,500টা শেয়ার, প্রিমিয়াম কত করে ছিল? 2 টাকা করে, মানে 3,000 টাকা। টু কলসিন এরিয়া অ্যাকাউন্ট কত ছিল? কলসিন এরিয়া দেখ, ও বলে দিয়েছিল কোথায় কোথায় ফেল করেছিল, এখানে দেখ, এখানে বলে দিয়েছিল কোথায় কোথায় ফেল করেছিল। ও অ্যালটমেন্টে দিতে পারেনি 5 টাকা, আর কলে দিতে পারেনি 2 টাকা, মানে 7 টাকা দিতে পারেনি। 1,500 ইন্টু 7, 10,500 নাকি রে? 1,500 ইন্টু 7, 10,500 টাকা। লিখবো কি? টু শেয়ার ফরফিটেড। সাত হাজার পাঁচশো এটা। নেক্সট জার্নাল রি ইস্যু, কতগুলো শেয়ার রি ইস্যু করছি? 1,000টা শেয়ার। কত টাকা করে রি ইস্যু করছি বল? 9 টাকা করে। লেখ রি ইস্যু কর জার্নাল, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, 1000 ইন্টু 9, 9,000 টাকা। শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট, 1000 ইন্টু 1,000 টাকা। টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত? 10,000 টাকা। লাস্ট এন্ট্রি, শেয়ার ফরফিট টু ক্যাপিটাল রিজার্ভ। নিয়ম কি? ফরফিটেড ক্রেডিট কত ছিল? 7,500 টাকা ছিল তো? কতগুলো শেয়ারের জন্য ছিল এটা? 1500টা শেয়ারের জন্য, কিন্তু রি ইস্যু করছি 1000টা শেয়ার। মাইনাস ফরফিট ডেবিট কত? 1000 টাকা। 5,000 থেকে 1000 বাদ দিলে 4,000 টাকা অ্যান্সার। দেখ বইয়ে অ্যান্সার কি 4,000 দিয়েছে? করবে তাতেই করবো পরেরটা। একটাই অঙ্ক বাকি আছে আর, তাহলে শেষ। আচ্ছা টাকা না 14 রেজাল্টের কথা বলছিস? আচ্ছা দেখ শোন, এর সঙ্গে ওরে একটা থিওরি দিয়েছিল, কালকে ওই থিওরিটাই দেখলাম। হোয়াট ডু মিন বাই শেয়ার ইস্যুড এট এ প্রিমিয়াম এবং হোয়াট ইজ শেয়ার সারেন্ডার? অ্যান্সারটা পেয়ে গেছি, ইংলিশটা আমি ইংলিশ বেঙ্গলি দুটোই পেয়েছি, দিয়ে দেবো এটা, ঠিক আছে তো? এটা পেয়ে গেছি। শেয়ার সারেন্ডার কাকে বলে? সারেন্ডার অফ শেয়ারের সঙ্গে আর একটা কি ছিল ফরফিট শেয়ার ডিফারেন্স, এটাও পেয়ে গেছি। আমি দিয়ে দেবো অ্যান্সারটা, ইংলিশটা পেয়ে গেছি, ঠিক আছে? লেখা হয়ে গেছে অ্যান্সারটা। লাস্ট অঙ্ক পিএলএফ রোড, বলছে কি এ বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম ইন দ্য রেশিও 5:3:2। রেশিও ছিল 5:3:2। দেয়ার ক্যাপিটাল ওয়ার অ্যাজ অন 1/1/24। এ 1.5 লাখ টাকা, বি 1 লাখ টাকা, আর সি 50,000 টাকা। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/24 আফটার কনসিডারিং দ্য ফলোইং ইনফরমেশন। এটা তো একদম সোজা অঙ্ক দিয়েছে, একদমই সোজা অঙ্ক দিয়েছে। তো তোরা আগে দাগ কাট, দাগ কেটে নি, তারপর অঙ্কটা আবার বাকিটা পড়বো। ডেবিট ক্রেডিট, প্রথমে কি লিখবো? কি বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে নেট প্রফিট লিখতে হবে। বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে নেট প্রফিট লিখতে হবে। নেট প্রফিট, নেট প্রফিট কত বলেছে অঙ্কে বল? 2,20,000। 2,20,000। এই নম্বর পয়েন্টে বলেছিল নেট প্রফিট বিফোর চার্জিং অ্যাবাভ 2,20,000, লিখে দেয় নেট প্রফিট 2,20,000। তারপর এক একটা করে অ্যাডজাস্টমেন্ট আমরা পড়ি। প্রথমে একদম ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8%, ঠিক আছে? তো দেখ টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল,
পার্টনারদের নাম কি কি ছিল বলতো? ABC এবিসি, এ বি সি। এর ক্যাপিটাল কত ছিল দেখ অঙ্কে? এর ক্যাপিটাল ছিল 1.5 লাখ টাকা, তার 8%, কত হয়? 12,000 টাকা নাকি রে? দেখতো 1.5 লাখের 8% 12,000, তারপরের ক্যাপিটাল কত ছিল? 4,000 12 আর 4 দেখ তোর জায়গাটা দেখ কত ছোট হয়ে, দেখ আমি দেখ এরকম করে অ্যাকচুয়ালি এখানটায় করে এর বাইরে পাঠাতে হয়, জায়গা রাখতে হয়, না হলে রুপিসে দুটো ঘর করে দিবে। তারপর 1 লাখ, তাই তো? 1 লাখের 8% কত? 8,000। আর 50,000 24,000 50,000 8% করে 4,000 টাকা হচ্ছে। টোটাল কত হলো? 24,000। প্রথম অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল আর ই হয়ে গেছে। বি নম্বর পয়েন্ট, বি গেভ টু লোন, এই লোন বানানটা ভুল লিখে দেখ, ঠিক আছে? বি গেভ টু লোন, ঠিক আছে তো? আচ্ছা, বি লোন দিয়েছে ফার্মকে, ফার্মকে লোন দিয়েছে, দিতেই পারে, টাকা দরকার ফার্মের, তখন কোনো পার্টনার চলে এসছে যে আমি লোন দেবো, তাহলে যেই পার্টনার লোন দিল সে কি দেবে? সে তো ইন্টারেস্ট পাবে, সে তো ইন্টারেস্ট পাবে। তাহলে ইন্টারেস্টটা দেবে কে? কোম্পানি মানে ফার্ম দেবে। ফার্ম যদি দেয় তাহলে ফার্ম যদি দেয় ইন্টারেস্ট, তাহলে কি ফার্মের প্রফিটটা কমবে? কারণ ইন্টারেস্ট অন লোন তো একটা খরচা, ফার্মের প্রফিটটা কমবে। তার মানে এখানে লোনটা কবে দিয়েছে দেখ একটু দেখে নিই। 1/9/24 লোন দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে কত মাসের সুদ দিতে হবে ওকে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাসের সুদ দিতে হবে, হ্যাঁ কি না? তাহলে লোনটা নিয়েছিস কবে? সেপ্টেম্বর 1 তারিখ আর ইয়ার এন্ড ডিসেম্বরে, তো 4 মাসের সুদ দিতে হবে। পার্সেন্টেজ জেনারেলি বলে দেয় না, বলে না দিলে কত পার্সেন্ট হয় আমরা জানি, সেটা বলার দরকার নেই। 6% হয় লোনের উপর, কত পার্সেন্ট ইন্টারেস্ট হয়? 6%। তাহলে কত হচ্ছে এখানে? 40,000 ইন্টু 6%, ঠিক আছে? ইন্টু কত মাস বললাম? 4 মাস বললাম না? 800 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ইন্টু 4/12, কত হচ্ছে? 800 টাকা। ইন্টারেস্ট অন লোন 800 টাকা। তার মানে আমরা কি লিখতে শিখিয়েছি? নেট প্রফিটটা, নেট প্রফিট 2,20,000 হবে না, 2,20,000 থেকে 800 টাকা মাইনাস করবো। এই দেখ 2,20,000 টা ইনারে লিখে দিলাম। এর থেকে মাইনাস করব IOL, ইন্টারেস্ট অন লোন, কত টাকা? 800 টাকা। বাদ দিয়ে কত হচ্ছে? 2,19,200। কি করে 800 টাকা বেরোলো? যেটা আবার বলে দিই, কত টাকা লোন ছিল বল? 40,000 ইন্টু 6% ইন্টু 4/12। বি নম্বর পয়েন্ট হয়ে গেল। সি নম্বর পয়েন্ট কি বলছে? ইন্টারেস্ট অন ড্রয়িং 6% পার অ্যানাম, ঠিক আছে? করবো ইন্টারেস্ট অন ড্রয়িংস। ড্রয়িংস কত বলেছে? ড্রয়িংস এ ড্র করেছে 600 টাকা করে অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ। এ ড্র করেছে, বি কোনো ড্র করেনি, আর সি ড্র করেছে 5,000 টাকা। তাহলে এটা কর, লেখ বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস এ। কত করে ড্র করেছে এ বল? এ ড্র করেছে 600 পার মান্থ অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ, মানে 600 ইন্টু 12, কত পার্সেন্ট ছিল অঙ্কে? 6%। আর অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ, প্রতি মাসের শেষে হলে কি হয়? 5.5/12, কত হচ্ছে করে দেখ? 7,200 ইন্টু 6% ইন্টু 5.5/12, কত হচ্ছে? 198 টাকা। কত? 198 বেরিয়েছিল। আচ্ছা, এবার সি। সি কবে টাকা তুলেছে বলে দেয়নি, প্রতি মাসে কত কত বলে দেন, বলেছে সির টাকা একবারে বলে দিয়েছে, বছরে কত? 5,000 টাকা একবারে দিয়েছে, সির টাকা 5,000 টাকা তুলেছে। বি কোনো টাকা তোলেনি, সি 5,000 টাকা ইন্টু 6%, কিন্তু কবে টাকা তুলেছে কিছু না বললে কি হয়? বছরের মাঝখানে তুলেছে, এরম এরম একটা ধরা হয়। তাহলে কি লিখবো?
6/12 150 টাকা দেখ তো 348 টাকা হয়ে গেল সব পয়েন্ট হয়ে গেছে শুধু একটাই পয়েন্ট বাকি 10% of net profit will be transferred to general reserve after transferring such reserve ঠিক আছে তো? বলছে নেট প্রফিটের 10% ট্রান্সফার করে জেনারেল রিজার্ভে আফটার ট্রান্সফারিং সাচ রিজার্ভ ঠিক আছে তো তাহলে এখানে করতে হবে অঙ্কটা স্যার এটা 150 টাকা না কত? 150 টাকা ক্যালকুলেটর This is your, yeah. Sorry. আচ্ছা এখানটা কি বলেছে এখানে বলেছিল নেট প্রফিটের 10% নেট প্রফিট তার 10% উইল বি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ আফটার ট্রান্সফারিং সাচ রিজার্ভ ঠিক আছে তো তাহলে
এখানটায় করতে হবে লেখ টু ট্রান্সফার টু রিজার্ভ। তাহলে কত হবে? দেখ কি করতে হবে, নেট প্রফিটের 10% বলেছে। নেট প্রফিট ছিল 2,19,200, হ্যাঁ কি না? নেট প্রফিট ছিল 2,19,200, তার উপর করবি 10/110, 2,19,200 ইন্টু 10/110, 19,927, 927। তাহলে 2,19,200 প্লাস 348 কত হচ্ছে? 2,19,548। এর থেকে মাইনাস করবো 24,000, এর থেকে মাইনাস করবো 19,927, কত হচ্ছে? 1,75,621। ঠিক আছে তো? যেটা বেরোলো তাকে বলে টু ব্যালেন্স অফ প্রফিট। এ বি সি রেশিও কি কি ছিল বলো অঙ্কে? 175,621, 5/10, 3/10, 2/10, ডিভাইড বাই 10 ইন্টু 5 কত হচ্ছে? প্রথমটা হচ্ছে 87,810। ঠিক আছে, তাহলে 87,810। তারপরটা হচ্ছে 52,686। তারপরটা হচ্ছে 35,124। এই হচ্ছে অঙ্ক। টেস্টটা শেষ হয়ে গেল। ওর সঙ্গে একটা কি দিয়েছিল দেখ, এর সঙ্গে একটা থিওরি অর্ডে দিয়েছিল, হোয়াট ইজ রিয়েল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, টেট ইটস ক্যারেক্টারিস্টিক্স, এর বৈশিষ্ট্য লিখতে বলেছে।